হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। দেখো তোমাদের পোস্টার টেস্ট পেপার ক্লাস চলছে। এই যে আমাদের পোস্টার টেস্ট পেপার তোমাদের হাতে চলে এসেছে। তোমরা অনেকে বলছো যে টেস্ট পেপারটা আমরা পাইনি, তো তোমরা স্কুলে যোগাযোগ করো। স্কুলে কিন্তু পোস্টার টেস্ট পেপার কিন্তু সবার চলে গেছে। তোমাদের যোগাযোগ করতে হবে স্কুলে, ঠিক আছে? স্কুলের স্যারদের বলো তোমরা পোস্টার টেস্ট পেপারটা হাতে নিয়ে নাও, ঠিক আছে? আমরা প্রথম ক্লাস দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমাদের পোস্টার টেস্ট পেপার থেকে দ্বিতীয় ক্লাস। তো চলো আমরা দ্বিতীয় ক্লাসের অঙ্কগুলো দেখে নিব যে কী অঙ্কগুলো আছে আমাদের। তো দেখো মাধ্যমিক পোস্টার টেস্ট পেপার আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আমরা ফার্স্ট ক্লাস দিয়ে দিয়েছি, আজ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। তাহলে 2025 পেজ নাম্বার তোমরা বের করবা 377 আর 378 পাতা, ঠিক আছে? তাহলে এই যে তোমাদের টেস্ট পেপার বইটা আছে, এই বই থেকে খোলো আর পেজ নাম্বার বের করো তোমরা 377 আর 378 পাতা। তো 377 378 পাতার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাবো। তাহলে দেখো আমরা প্রথমে একের অঙ্কগুলো নিয়েছি। তাহলে একের যে অঙ্কগুলো আছে, একের 1 নাম্বারটা আমরা করাবো প্রথমে। তাহলে একের 1টা প্রশ্নটা আমি পড়ে নিব। বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে, তাই না? সুদ আসলের। তাহলে এখানে দেখো আমাদের সুদ আসলটাকে ধরতে হবে প্রথমে। সুদ আসলের বলেছে সুদটা, আমরা ধরি সুদ আসল। প্রথমে আমরা লিখব ধরি সুদ আসল। সুদ আর আসল মিলে যে হয় সেটাকে বলা হয় সুদ আসল। তাহলে সুদ আসলটা আমরা x টাকা ধরে নিলাম। তাহলে আমরা সুদ কত পেয়ে যাব? সুদ পেয়ে যাব, সুদটাকে আয় বলা হয়। তাহলে সুদ হবে আমাদের, দেখো সুদ আসলের কত অংশ বলেছে? সুদ আসলের, এই যে সুদ আসলের 2/5 অংশ বলেছে। তো এটা আমরা সুদ পেয়ে গেলাম। এবার দেখো সুদ আসল জানা হয়ে গেল, সুদও জানা হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে আসল পেয়ে যাব। আসলটাকে পি বলা হয়। দেখো কী করে আমরা আসল পাবো? সুদ আসল থেকে সুদটা বাদ দিয়ে দেবো। এই যে সুদ আসল থেকে সুদটা বাদ দিলে আমরা আসল পড়ে থাকবে। তাহলে আমাদের সুদ আসল হচ্ছে x, আর সুদ যেটা পেলাম এই যে 2x/5। এটা আমরা বিয়োগ করবো। তুমি এটা বিয়োগ করবো, এটা 5x থেকে 2x বিয়োগ, তার উপরে পেয়ে আবার 3x, আর নিচে থেকে আমাদের 5 আছে যোগ বিয়োগ করে। তাহলে আসলটা পেয়ে গেলাম 3x/5। এবার আমাদের সূত্র জানি আমরা, i = সুদ = PTR/100, ঠিক আছে? পি বলতে আসল, আই বলতে তো সুদ, আর টি বলতে হচ্ছে সময়, কত বছরের জন্য সুদ দেওয়া হবে আর নেওয়া হবে। আর এখানে হচ্ছে সুদের হার, তাই না? বার্ষিক সুদের হারটা কত সেটা হচ্ছে আর 100টা নিচে দিব, যেহেতু আমাদের পার্সেন্টেজ থাকে তার জন্য নিচে 100 দিতে হয়। এটা হচ্ছে আমাদের সুদের সূত্র। তাহলে এই সূত্রতে আমরা মানগুলো বসাবো। দেখো আই = আমরা জানলাম এই যে 2x/5। তাহলে আয়ের জায়গায় লিখবো আমরা 2x/5 = পি এর মানটা আমরা পেয়ে গেছি, দেখো বের করলাম আসলটা। তাহলে 3x/5 এটা আসল। আর টি সময়টা, দেখো সময়টা এখানে 10 বছর বলেছে, তাই টিটা আমাদের এখানে 10। আর আমাদের কিন্তু এখানে সুদের হারটাই বের করতে বলেছে, তাহলে আরটা আমাদের থেকে যাবে, আর এর মানটা বের হবে। আর নিচে 100টাকে আমরা 1/100 লিখে দিলাম। এবার আমরা এখান থেকে সরল করে কার মানটা বের করবো? আর এর মানটা বের করবো। দেখো x তো এখানে কেটে গেল, উভয় দিকে x সমান। আর আমরা কাটাকাটি করতে পারবো। দেখো নিচে 5 কেটে দিলাম, এই 0 আর এই 0 কাটালাম। আর আমরা আর কাটাকাটি করতে পারছি না। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের এদিকে কত থাকলো? আমরা এদিকে r/10 পেয়েছি, এদিকে 3 আছে। তা আমরা যদি লিখি এখানে, তা আমরা 3r/10 পেলাম, ঠিক আছে এই পার্টটা। আর এদিকে আমাদের বেঁচেছে 2। তাহলে এখান থেকে আমরা দেখো আর এর মানটা সমাধান করে বের করব। তাহলে আমাদের এখানে 3r আর এখানে 10 দিয়ে 20 হয়ে যাবে, 20। তাহলে r = পেয়ে যাবো 20/3। তাহলে আমাদের এখানে অপশানগুলো দেখো পূর্ণ সংখ্যা আছে, তা আমরা ভাগ করে নিব। এটা যে ভাগ করো 3 × 18 6, ঠিক আছে? আর আমাদের 2 নামবে, তাহলে 2টা উপরে চলে যাবে আর 3টা নিচে দাঁড়াবে। তাহলে 6/2/3 এটা হচ্ছে আমাদের সুদের হার পার্সেন্ট। দেখো এটা আমাদের কথায় আছে অ্যান্সারটা 6/2/3। 6/2/3 আমাদের এ নাম্বার আছে। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল এ। তাহলে ক্লাস কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে পোস্টার টেস্ট পেপার থেকে। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওগুলোতে লাইক করে দাও এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করো। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখো আমরা এখন 2-এরটা করাবো একের। তাহলে একের 2-এর প্রশ্নটা বলছে ax² + bx + 35 = 0 সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে -5 ও -7 হলে a ও b এর মান কত হবে। তো এখানে আমাদের a ও b এর মান বের করতে বলেছে। তাহলে আমরা এখানে দেখো আমাদের যে দ্বিঘাত সমীকরণটা আছে ax² + bx + 35 = 0, এটা আমাদের দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। আর বীজদ্বয় বলে দিয়েছে একটা -5, ঠিক আছে? মানে x এর মান, এখানে বীজদ্বয় বলতে x এর মান বলেছে একটা -5 বলেছে আর একটা -7। এটা হচ্ছে বীজদ্বয় বলতে x এর মান দুটো। দ্বিঘাত সমীকরণে x এর দুটো মান পাওয়া যায়, সেই দুটো মানকে বলা হয় বীজদ্বয়, ঠিক আছে? দুটি বীজ আছে বলে বীজদ্বয়।
তাহলে আমরা কী করবো, একবার এক্সের মানটা -5 বসিয়ে এ বি দিয়ে একটা সমীকরণ পাবো, আর একবার এক্সের মানটা -7 বসিয়ে এখানে এ বি দিয়ে আরেকটা সমীকরণ পাবো। তখন সমাধান করে আমরা এ ও বি এর মানটা পেয়ে যাবো। অঙ্কটা আমরা দুইভাবে করতে পারবো, এটাতে ডিটেলসে বলছি, আর একটা শর্টকাট নিয়ম আছে, ওটা আমি পরে দেখাচ্ছি। আগে দেখো ডিটেলসে কীভাবে আমাদের এ ও বি এর মানটা বের করা যায়। তাহলে আমরা প্রথমে -5 যদি বসাই, তাহলে এ ইন্টু -5 তার হোল স্কোয়ার, বি ইন্টু -5, আর 35টাকে আমরা এদিকে নিয়ে গেলে এটা -35 হয়ে যাবে। তাহলে দেখো এটা আমরা কত পেয়ে যাবো, 25, এটা মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যাবে, 5 স্কোয়ার 25, 25। আর এখানে দেখো এটা আমাদের এখানে এই যে আছে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে আমরা মাইনাস লিখতে পারবো, এটা 5b, আর এদিকে -35। দেখো পাই দিয়ে আমরা ভাগ করতে পারবো, পাই দিয়ে যদি ভাগ করো তো এটা হবে 5a, এটা শুধু b হবে, আর এটা মাইনাস, এটা 7 হয়ে যাবে। এটাকে আমরা 1 নং নাম দেব। এবার আমরা কত বসাবো, -7 বসাবো এই সমীকরণে। তাহলে মাইনাস যদি 7 বসাই, এবং দিয়ে লিখছি আমরা, এবং এ ইন্টু এক্সের জায়গায় বসাবো এবার -7 তার হোল স্কোয়ার, বি ইন্টু এক্সের জায়গায় -7, আর 35টাকে আবার আমরা ওইদিকে নিয়ে গেলে -35। তো এখানে সরল করলে দেখো এটা পাবো 49, 7 7 49, আর এটা প্লাস মাইনাসে -7b, এটা -35। এখানে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো, 7 দিয়ে যদি ভাগ করো তো এটা হবে 7 7 49, 7a, আর এটা শুধু b, আর এখানে 7 5 35 -5। একে আমরা কত 2 নং নাম দিয়ে দেবো। দেখো 1 নং আর 2 নং আমরা কী করবো, অপনয়ন করব। আমরা যদি এখানে দেখো দুটো সমীকরণকে যে পাশাপাশি লিখি, আমরা এর নিচে আমরা 2টা নামালাম, পাশাপাশি লিখলে আমাদের একটু সুবিধা হবে। এবার অপনয়ন করলে পরে দেখো একই সাইন হয়ে গেছে, সাইনটা চেঞ্জ করি, এখানে প্লাস, তাহলে এখানে হবে মাইনাস, আর এখানে হবে প্লাস। ঠিক আছে, অপনয়ন যেভাবে করতাম অপনয়নের সাহায্যে আমরা সমাধান করব। এখান থেকে এ আর বি এর মানটা বের করবো। তাহলে বি এবার আমরা কেটে দিলাম, আর এখানে আমাদের দেখো 7 থেকে 5 গেলে এটা 2a থাকবে, আর এখানে দেখো এখানেও 7 থেকে 5 চলে গেলে এখানে 2a। তাহলে 2 আর 2 কাটালে আমরা দেখো এখানে 1 আছে, তাহলে এর মানটা আমরা 1 পেয়ে গেলাম। এবার এর মানটা আমরা কোথায়, 1 নংয়ে বসিয়ে দাও। তাহলে আমরা এখানে এদিকে দেখাই, তাহলে 1 নং এ, এ সমান সমান কত বসাবো, 1 বসিয়ে পাই। তাহলে 1 নংটা আছে দেখো 5a, তাহলে 5 ইন্টু এ বলতে 1 মাইনাস বি সমান সমান কত আছে, -7 আছে। তাহলে এখান থেকে বি এর মানটা কত পাচ্ছে দেখো, -b, এটা -7, আর এদিকে -5। তা দেখো -7 আর -5 কত হবে আমাদের, -b এদিকে, এটা -12 পেয়ে যাবো, মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে বি সমান কত পেয়ে গেলাম, 12 পেয়ে গেলাম। তা দেখো এর মান 1 আর বি এর মান 12। দেখো কত নম্বর অপশানটা আছে, তো অপশান নাম্বার আমাদের মিলে আছে সি নাম্বারটা। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম সি, এটা আমাদের অ্যান্সার। দেখো আমি যদি শর্টকাটটা বলি এবার, ঠিক আছে, যেটা শর্টকাট নিয়মটা তোমরা কীভাবে করবা যদি সহজে করতে চাও। তা দেখো এখানে তো এক্সের মান বলে দিয়েছে, এক্সের মান -5 -7, একটা মান নিব আমরা, ধরো -5টাই নিয়ে করি। তাহলে সমীকরণটা দেখো কত আছে, এ ইন্টু এস স্কোয়ার আছে, তাহলে এখানে -5 তার স্কোয়ার করলাম, ওকে। তারপরে আছে প্লাস বি ইন্টু, তাহলে বি দেখো বি ইন্টু এখানে এক্সের মানটা -5 বসিয়ে দিলাম, আর প্লাস 35। আমাদের কত 0 দেখাতে হবে, তাই না, উভয় দিকে যেন সমান হয়। তাহলে 0 কী করে আসবে, দেখো অপশানগুলো তো আমাদের দেওয়া আছে, অপশানগুলো যদি এ আর বি এর মানগুলো পুট করি, তাহলে আমাদের এদিকে -35 দরকার। তাহলে -35 কী করে পাবো আমরা, এ আর বি এর কোনটা মান নেব, আমরা অপশানগুলো বসিয়ে চেক করব। যদি আমরা সি নাম্বারটা যদি চেক করতাম, তাহলে দেখো এ এর মানটা 1 আছে, তাহলে এখানে যদি 1 বসাবো, তো এটা আমাদের কত আসবে, এটা তো 25, আর এটা তো মাইনাস হয়ে যাবে এটা, ঠিক আছে। আর এটা দেখো এখানে বি এর মানটা এখানে কত 12 আছে, তাই এটা আমরা নিয়ে নেব 12, ঠিক আছে। আর এটা আমাদের কত আছে 5, এটা প্লাস 35। তুমি এটা সলভ করো দেখো, তো এটা আমরা 25, আর এটা হচ্ছে আমাদের 12 5 60, তাহলে 60 থেকে 25 বিয়োগ করো, তো এটা তোমরা দেখো এটা -60, এটা বড়, তো এটা -35 বিয়োগ করে পাচ্ছ, এই দুটো বিয়োগ করে। আর এদিকে তো আমাদের +35 আছে, দেখো এটা আমরা কিন্তু 0 পেয়ে যাচ্ছি, তাই না। তাহলে 1 আর 12 নিলে পরে আমাদের কিন্তু দেখো এটা কিন্তু 0 আসছে সরল করে। অন্য মানগুলো যদি অপশানে বসাই, তাই না, অপশানগুলো নিয়ে, তাহলে আমরা আলাদা মান বসালে কিন্তু 0 আসবে না। তার জন্য আমাদের অ্যান্সার আমাদের সি নাম্বার অপশানটা হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু শর্টকাট করে করা যাবে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেভাবে শিখো। এটা ডিটেলসের নিয়ম, এই নিয়মটা শিখলে পরে তোমাদের কোনো চিন্তা নাই। আর এটা তোমরা একবার যদি করতে চাও, এখানেও কিন্তু তোমাদের ভাবতে হবে, এখানে একটু সময় দিতে হবে, তবে তোমরা অ্যান্সারটা পাবা সি নাম্বার। তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম সি। 1-এর 3-এর প্রশ্নটা কি বলছে, তাহলে 1-এর 3 নম্বরটা বলছে এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র কোণ ওএবি 50 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান কত। আচ্ছা চলো আমরা ছবি এঁকে প্রশ্নটা বুঝি। আমাদের পরিকেন্দ্র বলেছে, তাহলে আমাদের একটা বৃত্ত হবে, আর বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ হবে। তাহলে এই যে আমরা যেটা ত্রিভুজ অঙ্কন করি,
তাহলে দেখো এই যে আর এই আমাদের একটা ত্রিভুজ, ত্রিভুজটা আমরা এ বি সি, তাই না? পরিকেন্দ্র বলেছে, তাহলে ত্রিভুজকে ঘিরে যে আমরা পরিবৃত্ত পাবো তার মধ্যে একটা কেন্দ্রবিন্দু হবে পরিকেন্দ্র, এখানে আমরা নিলাম পরিকেন্দ্র ও, পরিকেন্দ্র ও বলে দিয়েছে। এবার কোণগুলো যেটা বলেছে ও এ বি, তাহলে ওই আমাদের যোগ করতে হবে। তাহলে এই যে ও এ বি কোণটা, এই কোণটা আমাদের বলেছে কত? এই কোণটা আমাদের বলেছে 50 ডিগ্রি, এটা আমাদের 50 ডিগ্রি বলে দিয়েছে। আর কার মান কত বলেছে? কোণ এসিবি, মানে এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে এই কোণের মানটা দেখো আমরা কীভাবে পাবো? তার জন্য আমরা প্রথমে কী করব? আমরা ওবি যোগ করব, একটা অঙ্কন করব। তাহলে ওবিটা আমরা যোগ করে দিলাম। এবার দেখো এখানে আমাদের ও এ আর ওবি কিন্তু সমান আছে, এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি ও এ সমান ওবি, ঠিক আছে? এরা কেন সমান? এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য ও আর ওবি সমান পেয়ে গেলাম। তাহলে এখানে ত্রিভুজের ধর্ম আছে দুটো বাহু যদি সমান হয়, এই দুটো বাহু, তাহলে এদের যে কোণগুলো আছে, তাই না, বাহু দুটোর যে বিপরীত কোণ, এই বাহুর এই কোণটা বিপরীত আর এই বাহুর বিপরীত কোণটা হচ্ছে এই কোণটা, তাহলে এই দুটো কোণ কিন্তু সমান হয়। ক্লাস 8-এর উপপাদ্য ছিল এটা, তা আমরা এই দুটো কোণকে সমান বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কোণটাকে যদি বলি ওই কোণটা, তাহলে ওই কোণটা আমাদের কত হবে? ও এ বি, নাম বলবো ও এ বি সমান, এই কোণের নামটা আমরা এটা ও বি এ বলে দেবো। তাহলে ও বি এ, এবার দেখো এই মানটা তো আমাদের বলেছে প্রশ্নে 50 ডিগ্রি, তাহলে এই কোণটা হয়ে যাবে আমাদের 50 ডিগ্রি, তো এটা আমরা পেয়ে গেলাম কত? 50 ডিগ্রি। এবার দেখো, এবার ত্রিভুজ এ ও বি যে ত্রিভুজ বলি, তাই এই ত্রিভুজে এই কোণটা আমরা বের করতে পারবো, কারণ ত্রিভুজের দুটো কোণ তো জানা হয়ে গেল। তাহলে 3 নম্বর কোণটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা ত্রিভুজ এ ও বি এর কোন কোণটা আমরা বের করতে চাইছি? আমরা এ ও বি কোণটা বের করতে চাইছি, এ ও বি। তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফলটা আমরা বাদ দেব, 50 ডিগ্রি যোগ 50 ডিগ্রি, তাহলে এখানে 180 ডিগ্রি, এটা যোগ করে পেয়ে যাবো 100 ডিগ্রি, বিয়োগ করো তোমরা পেয়ে যাবো 80 ডিগ্রি। তাহলে দেখো আমরা এ ও বি কোণটা আমরা কত পেয়ে গেলাম? 80 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা এই কোণটা পেয়ে যাব কীভাবে? দেখো আমাদের এ বি যদি বৃত্তচাপ নিই, তাহলে এ বি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা এ ও বি, আর বৃত্তস্থ কোণটা আছে এসিবি। আর আমাদের একটা উপপাদ্য আছে, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, মানে এ যত হবে এর অর্ধেক হবে এটা, তাহলে 80 হলে এ কত হবে? 40 ডিগ্রি হবে। তাহলে এটা আমাদের 40 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? তোমাদের একটু আমি ভাষায় লিখে দিচ্ছি, ঠিক আছে? আমরা লিখব, তোমরা এইভাবে লিখতে পারবা, এ বি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা কত আছে? কেন্দ্রস্থ কোণ আছে আমাদের এ ও বি, এবং বৃত্তস্থ কোণটা আছে আমাদের এসিবি। তাহলে আমরা এখানে অতএব দিয়ে বলতে পারবো, অতএব কেন্দ্রস্থ কোণটা এ ও বি কোণটা হবে 2 কোণ এসিবি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আচ্ছা, এখান থেকে আমরা এসিবি মানটা বের করব, তাহলে কোণ এসিবি কত হবে? হাফ কোণ এ ও বি, তাহলে হাফ এ ও বির মানটা তো আমরা বের করলাম 80 ডিগ্রি, কাটাকাটি করো, এটা 40 ডিগ্রি। তাহলে দেখো আমাদের অ্যান্সার 40 ডিগ্রি। দেখো 40 ডিগ্রি আমাদের অপশান কত নম্বর মিলছে? তাহলে অপশানটা আমরা যে দেখি 40 ডিগ্রি সি নাম্বারে আছে, তাহলে আমাদের সি নাম্বারটা হয়ে গেল অ্যান্সার। এবার 4 প্রশ্নটা দেখো কি বলছে, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে? আচ্ছা, সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণ আমাদের আগে জানতে হবে। দেখো সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণ কত হয়? আমরা লিখব সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণ, ঠিক আছে? প্রতিটি অন্তঃকোণের যে সূত্র, ঠিক আছে? সুষম ষড়ভুজ বলতে যে বহুভুজের বাহু সংখ্যা 6, মানে কথা অর্থ হচ্ছে 6, তাই না? আর সুষম কি? সেই বহুভুজটার বাহু সংখ্যাগুলো সমান আছে, বাহুগুলো কি আছে? সমান, তাহলে কে বলা হয় সুষম ষড়ভুজ। যেরকম তোমাদের যদি বলি বর্গক্ষেত্রটা একটা সুষম কি? চতুর্ভুজ একটা, তাহলে বর্গক্ষেত্রটা 4টা বাহু সমান আছে, তাহলে সুষম চতুর্ভুজ বলতে পারবো বর্গক্ষেত্রকে। আচ্ছা, তাহলে সুষম ষড়ভুজ বলতে যে বহুভুজের, তাই না, 6টি বাহু থাকবে আর 6টি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান থাকবে। তাহলে সেই সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত পাবো? প্রত্যেকটা অন্তঃকোণ, প্রতিটি মানে এক একটা অন্তঃকোণের মান পাবো। দেখো সেই তোমার সূত্রটা জানবা,
এটা হবে 2 ইন্টু এন, এন বলতে বাহু সংখ্যা, বাহু সংখ্যা কত, বাহু সংখ্যা হচ্ছে ষড়ভুজ 6, তা 2 ইন্টু এন মাইনাস 2, এখানে 2 হবে আর ইন্টু 90 ডিগ্রি। এবার প্রতিটা অন্তকোণ বের করতে চাইছি, এটা হচ্ছে মোট অন্তকোণ, ঠিক আছে, টোটাল কোনো বহুভুজের যে মোট অন্তকোণগুলির সমষ্টি, যতটি অন্তকোণ থাকবে তার সমষ্টি কিন্তু এটা। আর এক একটা অন্তকোণ কী করে পাবো, আমরা বাহু সংখ্যা 6 আছে, তাহলে এখানে আমরা 6 দিয়ে ভাগ করে দেবো, প্রত্যেকটা অন্তকোণের মান পেয়ে যাবো। এটা কিন্তু সুষম ষড়ভুজের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে দেখো সরলটা করো, তো উপরে যদি সরলটা করো তাহলে এখানে আমরা কত পেয়ে যাব, উপরে হবে আমাদের 2, এটা হবে 4, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর নিচে আছে আমাদের 6। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 8, 8 9 72, 720, আর নিচে 6। তাহলে আমরা 6 দিয়ে যে কাটাকাটি করি, 6 কে 6, 6 দিয়ে 12, 120 ডিগ্রি। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, আমরা সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণ কত পেয়ে গেলাম, 120 ডিগ্রি। এই কোণটা শুধু আমাদের বৃত্তীয় মানটা বের করতে হবে। তারপর অতএব দেখো না 120 ডিগ্রি এর বৃত্তীয় মানটা বের করব, বৃত্তীয় মান। দেখো কোনো কোণের বৃত্তীয় মানটা তোমরা কি করে বের করবা, তোমরা বৃত্তীয় মানটা বের করতে পারবা, যে কোণের বৃত্তীয় মান বের করতে বলবে সেই কোণটাকে তোমরা গুণ করবা π/180 ডিগ্রি দিয়ে, ঠিক আছে। এভাবে যদি গুণ করে দাও তাহলে তখন তোমরা সেই কোণের বৃত্তীয় মানটা পেয়ে যাবা। বৃত্তীয় মান সবসময় পাই দিয়ে থাকে, তার জন্য পাই এখানে আসবে। তাহলে আমরা দেখো 0 ডিগ্রি 0 ডিগ্রি কেটে দিলাম, এখানে 6 দিয়ে কাটাকাটি করলে 6 দিয়ে 12, আর 6 3 18। তাহলে দেখো আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 2π/3। তা 2π/3 এটাই আমাদের কিন্তু অ্যান্সার হবে। দেখো কত নম্বর অপশানটা মিলছে, আমাদের বি নম্বর অপশানটা মিলছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের বি নাম্বার। এবার দেখো 5এর প্রশ্নটা কি বলছে, তা 5এর প্রশ্নটা বলছে একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি, তার বাক্সের ভিতরের উচ্চতা কত হবে। সমকোণী চৌপলাকৃতি বলেছে বাক্স, মানে আয়তঘন একটা বাক্স আছে। দেখো আমি একটা ছবিটা এঁকে তোমাদের বলি, তাহলে এই যে আমাদের আয়তঘন বাক্স, তাহলে বাক্সের ছবিটা আঁকবো, একটা আয়তক্ষেত্র আঁকো, তার মধ্যে আরেকটা আয়তক্ষেত্র নিয়ে নাও, এই যে আমাদের আয়ত। তাহলে এইভাবে এগুলো যোগ করে দাও, এইভাবে যোগ করে দাও, এভাবে যোগ করলে তোমরা কী পেয়ে যাবে, একটা আয়তঘনের ছবি পেয়ে যাবে। এভাবে আমাদের কী আছে, সমকোণী চৌপলাকৃতি একটা বাক্স আছে। তাহলে ভিতরের আয়তন বলে দিয়েছে, ভিতরের আয়তন। তাহলে আয়তনের সূত্র আমরা কী জানি, মাত্রাগুলির গুণফল। তাহলে মাত্রাগুলি আমরা দেখো, দৈর্ঘ্যটা আমরা এক্স নেব, 3টি মাত্রা থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য আর এটা আমরা প্রস্থ নিয়ে নিই, ঠিক আছে, এই যে প্রস্থ, এটা প্রস্থটা আমরা কী নেব, আমরা ওয়াই নেব, এটা ধরে নিচ্ছি। আর এটা যে উচ্চতা, এই যে উচ্চতাটাকে আমরা জে নিয়ে নিলাম। তাহলে এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা ধরে নিব। তাহলে লিখব ধরি বাক্সের দৈর্ঘ্যটাকে আমরা নিলাম এক্স, প্রস্থকে নিব আমরা ওয়াই, আর উচ্চতাকে কি ধরবো, আমরা জে ধরে নিলাম, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা ধরে নিলাম। এবার দেখো বাক্সের ভিতরের যে আয়তন, এগুলো কিন্তু আমাদের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে, বাক্সের ভিতরে। আমি ভিতরের কথা লিখলাম না, বাক্সের ভিতরে। আচ্ছা এখানে একটা ভিতরের কথাটা দিয়ে দিলে খুব ভালো হয়, বাক্সের ভিতরের, ঠিক আছে। তার বাক্সের ভিতরের দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, আর উচ্চতা জেড। তাহলে আমাদের এখানে আয়তনের সূত্র কি জানি, আমরা বাক্সের যে আয়তন হবে, বাক্সের ভিতরের আয়তন, তাহলে অতএব বাক্সের ভিতরের আয়তন, ঠিক আছে। দেখো বাইরের ভিতরে জিনিসটা একটু পার্থক্য হবে, কারণ দেখো আমাদের বাক্স তো কাঠ দিয়ে তৈরি, কাঠটা তো পুরু আছে, তাহলে ভিতরের দৈর্ঘ্যটা আলাদা হবে, বাইরের দৈর্ঘ্যটা আলাদা হবে, তার জন্য কিন্তু ভিতরের কথাটা এখানে উল্লেখ করতে হবে। বাক্সের ভিতরের আয়তনটা আমরা পেয়ে যাব। আয়তনের সূত্র আমরা কি জানি, মাত্রাগুলির গুণফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে, প্লাস যোগ হয়ে গেছে, তাহলে ইন্টু উচ্চতা। তাহলে এটা হচ্ছে আমাদের বাক্সের ভিতরের আয়তন। তাহলে এই বাক্সের ভিতরে আয়তনটা বলে দিয়েছে এখানে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এর মানটা কত বলে দিয়েছে, 440, ঠিক আছে। আমরা পেয়ে গেলাম এটা মানটা 440। এবার কি বলেছে, ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল, ভিতরের তলটা, ঠিক আছে, ভূমি, যেটা আমরা দৈর্ঘ্যটা এক্স আর প্রস্থটা ওয়াই, ভূমিটা তো একটা আয়তক্ষেত্র তল, তাই না, প্রত্যেকটা তল কিন্তু আয়তক্ষেত্র হয়, তাই না, কোনো আয়তঘন বাক্সের প্রতিটা তল কীরকম হবে, আয়তক্ষেত্র হবে। তাহলে ভূমিটার দৈর্ঘ্য এক্স আর প্রস্থ ওয়াই। তাহলে দেখো এখানে ভূমিতলের যেটা ক্ষেত্রফল আমরা যদি বলি, এবং
বাক্সের ভিতরে, এখানে লিখব কথাটা, বাক্সের ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল। দেখো ভূমিটা কিন্তু আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য এক্স আর প্রস্থ ওয়াই। ঠিক আছে, এই মানটা আমাদের যেটা বলেছে, কত বলে দিয়েছে আমাদের? 88। বাস, তাহলে এক্স ওয়াইয়ের মানটা 88 পেয়ে গেলাম। আচ্ছা, একে যদি আমরা 1 নং নাম দিয়ে দিই, তাহলে আমরা বলবো 1 থেকে আমরা কি করব? আমরা এখানে বসিয়ে দেবো এক্স ওয়াইয়ের মানটা যে 88 বসিয়ে দেবো। তাহলে এক্স ওয়াইয়ের মানটা এই যে 88 লিখে দিলাম। এই যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই জায়গায় কত লিখে দেবো? 88 লিখে দেবো। তাহলে আমাদের জেডটা থেকে গেল 440। এবার তোমরা একটু কাটাকাটি করো, এখান থেকে জেডের মানটা পেয়ে যাবো। তা দেখো জেড সমান আমরা লিখবো 440 আর নিচে 88 নামিয়ে দিলাম। তার আমরা 4 দিয়ে কাটাকাটি করি। 4 দিয়ে করলে 4 একে 4 0, আর এখানে 4 দিয়ে 8, 4 দিয়ে 8। এবার 11 দিয়ে করি, 11 কে 11 0, 11 দিয়ে 22। এবার 2 দিয়ে করি, 2 5 10। তাহলে এখানে দেখো জেডটা আমরা কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। জেডটা কি? জেডটা আমাদের উচ্চতা ছিল, তাহলে উচ্চতা কত পেলাম? উচ্চতা পেয়ে গেলাম 5। একরটা আমাদের কিসে আছে? সেমিতে আছে, তাহলে 5 সেমি। ঠিক আছে, তা 5 সেমি অপশানটা কত নম্বরে আছে? আমাদের বি নাম্বার অপশানটা। তাহলে অ্যান্সার আমাদের বি। এবার 6এর প্রশ্নটা দেখো, আমাদের কিছু তথ্য দেওয়া আছে। 6, 7, x, 8, y, 14। এই যে সংখ্যাগুলি দেওয়া আছে, এই সংখ্যাগুলির গড় কিন্তু বলে দিয়েছে 9। তাহলে আমাদের এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক চেয়েছি। এক্স ও ওয়াইয়ের মধ্যে কী সম্পর্ক পাবো? আচ্ছা, গড় আমরা বের করবো, এই সংখ্যাগুলির গড়। দেখো সংখ্যাগুলির গড় আমরা কী করে বের করব? সংখ্যাগুলিকে যোগ করব, আর যতগুলো সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ করব। তাহলে আমরা এক্স আর ওয়াই আছে, তাহলে আগে আমরা এক্স প্লাস ওয়াই লিখে দিলাম। তারপরে এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা আর এই সংখ্যা, এদের যদি তোমরা যোগ করো, তাহলে এদের যোগফলটা তোমরা পেয়ে যাবা 35 পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই যে সংখ্যাগুলির যোগফলটা তোমরা পাবা কত? 35 পাবা। তারপর 35 লিখে দিলাম। আর নিচে আমাদের দেখো কত দিয়ে ভাগ করব? কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6। তাহলে আমাদের 6 দিয়ে ভাগ করব। তাহলে এই সংখ্যাগুলি আমরা গড় পেয়ে গেলাম এটা। আবার এদের গড়টা বলে দিয়েছে প্রশ্নে কত? 9 বলে দিয়েছে। তাহলে এটা আমাদের 9 এর সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইয়ের সম্পর্ক পাবো। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 35 আর 6 নং বর্গ গুণ করে কত হবে? 54 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই, এবার এটা আমরা বিয়োগ করব। এটা যদি বিয়োগ করি আমরা, এটা পাবো 9 আর এটা হবে 1, 19। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 19 পেয়ে গেলাম। দেখো কত নম্বর অপশানটা মিলছে? আমাদের বি নাম্বার অপশানটা। তাহলে অ্যান্সার বি। এবার দেখো 2-এর প্রশ্নগুলো আসলাম। 2-এর প্রশ্নগুলো আমাদের শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে। তাহলে দেখে নেব শূন্যস্থানগুলো কী বলছে। 2-এর একটা দেখো কী বলছে? 7x² - 12x + 18 = 0। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। তো এই দ্বিঘাত সমীকরণের বীজদের সমষ্টি ও গুণফলের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। তা আমরা প্রথমে বীজদ্বয়ের সমষ্টি বের করব। তখন লিখবো ওতে বীজদ্বয়ের সমষ্টি। দেখো বীজদ্বয়ের সমষ্টি যেটা সূত্র -b/a। ঠিক আছে, -b/a মানে কোথা থেকে পাচ্ছি? যে কোনো দ্বিঘাত সমীকরণ এভাবে হয়, ax² + bx + c = 0। ঠিক আছে, তাহলে এই দ্বিঘাত সমীকরণ দেখো কম্পেয়ার করো। তাহলে এখানে b হচ্ছে b আর a তো এই যে a, c c। তো এখানে তোমরা যদি মিলাও, তাহলে এখানে কিন্তু a কিন্তু আমাদের 7 আছে, b আমাদের -12 আছে, আর c আমাদের দেখো 18 আছে। কারণ আমাদের এখানে প্লাস হয়, তার জন্য মাইনাস আছে বলে বিটাকে আমরা -12 বলবো। তাহলে মানগুলো বসাও। তাহলে b এর মান তো -12, তাহলে এখানে -12 আর নিচে a বলতে আমাদের 7। তাহলে এটা আমরা কত পেয়ে গেলাম? 12/7 পেয়ে গেলাম। এটা বীজদ্বয়ের সমষ্টি পেয়ে গেলাম। এবার বীজদ্বয়ের গুণফল বের করব, এবং বীজদ্বয়ের গুণফল সমান সমান। এবার বীজদ্বয়ের গুণফলে যেটা সূত্র আছে সেটা তোমরা জানবা c/a। ঠিক আছে, তাহলে c এর মান কত? c দেখো, c হচ্ছে যে ধ্রুবক সংখ্যাটা, c এর জায়গায় আমাদের 18 আছে। তাহলে এখানে আমরা 18 বসাবো, আর a তো আমাদের s² সহগ 7, তাহলে 7। তাহলে এই হলো আমাদের বীজদ্বয়ের গুণফল, আর এটা বীজদ্বয়ের যোগফল। এবার আমাদের এদের অনুপাত বের করতে বলেছে। তাহলে অনুপাতটা দেখো, এদের অনুপাত আমরা বের করব। আমরা লিখবো, এখানে লিখি আমরা, তাহলে লিখবো অতএব বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত দেখো কত হবে? বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত হবে। দেখো সমষ্টি তো হচ্ছে 12/7, 12/7 =
আর গুণফলটা পেয়েছি 18/7, তো এখানে লিখবো আমরা 18/7। তো এবার দেখো 7 7 মিলে গেছে, তোমরা 7 7 কেটে নিতে পারো, এভাবে তোমরা 7 7 কেটে দিতে পারো। তো উপরে 12 × 18, এখানে দেখো 6 দিয়ে ভাগ করতে পারো, তাহলে 6 দিয়ে 12 আর 6 3 18, তো আমরা কত পেয়ে গেলাম 2:3 পেয়ে গেলাম। তো এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2 প্রশ্নটা কি বলছে, বলছে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি, কি বৃদ্ধি হবে, সেটিকে সমহার বৃদ্ধি বলা হয়। সময়ের সঙ্গে কোনো কিছু যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কি বলবো, সমহার বৃদ্ধি। অ্যান্সারটা হবে সমহার, সমহার। ঠিক আছে, এটাই আমাদের শূন্যস্থানে বসবে। দেখো এবার 3 প্রশ্নটা কি বলছে, যেখানে বলছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ স্পর্শক। দেখো এখানে আমাদের কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। আমরা ছবি রেখে তোমাদের বলি, এই যে আমাদের বৃত্ত, আর দুটি বৃত্ত স্পর্শ করেছে বহিঃস্পর্শ, তাহলে এখানে আমাদের এভাবে এই জায়গায় স্পর্শ করেছে। দেখো এখানে আমাদের একটা স্পর্শ হবে, ফাঁক থাকবে না, এই বিন্দুতে, এই বিন্দুতে, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এই জায়গা বিন্দুটা আমরা এই বিন্দু নিয়ে এলাম। এভাবে দুটো বৃত্ত যদি বহিঃস্পর্শ করি তাহলে এ বিন্দুতে যে আমাদের সাধারণ স্পর্শটা তৈরি হবে এখানে, তাহলে এখানে আমরা একটা এই জায়গায় আমরা কী পেয়ে যাবো, সাধারণ স্পর্শক, আমরা এসটি নামতে দিলাম। এই যে এসটি, এই বিন্দুতে সাধারণ স্পর্শকটা তৈরি হয়েছে, এই সাধারণ স্পর্শকের নাম কি হবে, তির্যক হবে না সরল সাধারণ স্পর্শক হবে। আচ্ছা তোমাদের এখানে বলে দিচ্ছি, এই যে স্পর্শকটা দেখো, যে কোনো সাধারণ স্পর্শকের দুই দিকে বিপরীত পাশে দুটি বৃত্ত অবস্থান করছে, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র আমরা এটাকে যদি আমরা নিই সি, এটা যদি আমরা ডি নাম দিয়ে দিই, সি কেন্দ্রের বৃত্ত আর ডি কেন্দ্রের বৃত্ত, দুটি বৃত্ত দেখো এই যে সাধারণ স্পর্শকের বিপরীত পাশে অবস্থান করেছে, তাহলে দুটি বৃত্ত সাধারণ স্পর্শকের বিপরীত পাশে অবস্থান করলে সেই সাধারণ স্পর্শকটাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক, তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমাদের এসটিটা কী হবে এখানে, তির্যক সাধারণ স্পর্শক। তাহলে অ্যান্সারটা আমাদের তির্যক চলে আসবে, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা তির্যক। শূন্যস্থানে কি বসবে আমাদের, তির্যক। দেখো 4 প্রশ্নটা এখানে বলছে এ এবং বি পরস্পর পূরক কোণ হলে সাইন এ এর মানটা বের করতে বলেছে। আচ্ছা এ ও বি যদি পরস্পর পূরক হয় তাহলে এ প্লাস বি এদের যোগফলটা 90 ডিগ্রি হয়। পরস্পর পূরক বলতে দুজনের যোগফলটা হবে 90 ডিগ্রি, পূরক কোণ যেটা 90 ডিগ্রিকে পূরক কোণ বলা হয়। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কার মানটা বের করবো, এ এর মানটা বের করে নিই। তাহলে এ সমান সমান লিখবো 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে আমাদের এখানে যে বলেছে সাইন এ, ঠিক আছে, সাইন এর মানটা কত হবে, তাহলে এখানে দেখো আমরা সাইন এর জায়গায় মানটা বসিয়ে দেবো 90 ডিগ্রি মাইনাস বি, এখানে লিখবো 90 ডিগ্রি মাইনাস বি। ঠিক আছে, তোমরা এটাও অ্যান্সার বলতে পারো, বা এটাকে যে পূরক কোণের সূত্র আমরা যদি ব্যবহার করি, তা পূরক কোণের সূত্রটা কী জানি, সাইন 90 ডিগ্রি মানে থিতা, তো এটাকে আমরা বলবো কস থিতা মানে কস বি। তাই বাস তোমরা যেটা বসাতে পারো, তাহলে আমাদের শূন্যস্থানে যেটা অ্যান্সারটা হবে সাইন এর মানটা কস বি। এবার দেখো 5 প্রশ্নটা বলছে একটি লম্ববৃত্তাকার চঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চঙের ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তো এখানে দেখো চঙের আয়তন, তো চঙের আয়তনের সূত্র তোমরা জানবা, চঙের ব্যাসার্ধ যদি আর হয় আর চঙের উচ্চতা যদি এইচ হয়, তার চঙের আয়তনের সূত্র তোমাদের জানতে হবে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে চঙের আয়তন। এবার এর সঙ্গে বক্রতল, চঙের বক্রতলের ক্ষেত্রফলটা সমান বলেছে, তো চঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র 2 পাই আর এইচ। ঠিক আছে, এদের সাংখ্যমানটা সমান বলে দিয়েছে, চঙের আয়তনটা আর চঙের বক্রতলের ক্ষেত্রফলটা সাংখ্যমান সমান, তার দুজন এভাবে সমান লিখে দেবো। তাহলে আমরা এখান থেকে দেখো আর এর মান পাবো, ব্যাসার্ধ পাবো, আর ব্যাসার্ধ পেলে ব্যাস পাবো, ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আগে আমরা আর এর মানটা বের করি, আমরা এখান থেকে পাই পাই কেটে দেবো, এইচ আমরা কেটে দেবো, আর আছে এখানে আর স্কোয়ার আছে, এখানে একটা আর থেকে যাবে, তাই এখান থেকে আমরা আর সমান সমান পেলাম কত 2। তা আর যদি 2 পাই তাহলে এখান থেকে 2 দিয়ে গুণ করে দাও, 2r সমান সমান কত হবে, 2r সমান সমান এটা 2 দিয়ে গুণ করে আমরা 2 দিয়ে গুণ মানে এটা আমরা 4 পেয়ে যাবো। আচ্ছা আর যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস হয় 2r, তাহলে অতএব আমরা ব্যাস পেয়ে গেলাম, ব্যাস কত পেয়ে গেলাম 4। ঠিক আছে, 4 একক, তাহলে আমাদের অ্যান্সারটা হবে শূন্যস্থানে 4। দেখো 6 প্রশ্নটা বলছে 1, 2, 3, 4, 5 এই যে তথ্যগুলো আছে, এই তথ্যটির মধ্যমা কত হবে। দেখো তথ্যটির মধ্যমা, দেখো মধ্যমা বের করতে গেলে আমাদের আগে তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, মানে ছোট থেকে বড় আকারে সাজাবো। এটা এখানে কিন্তু দেখো সাজানো আছে, ছোট থেকে বড় আকারে সাজানো আছে। তাহলে মধ্যমা বের করার নিয়মটা দেখো, এইদিকে 2 জন এইদিকে 2 জন, তাহলে মধ্যে কে আছে 3, তাহলে অতএব দেখো এই তথ্যের যে মধ্যমাটা আমরা পেয়ে গেলাম, মধ্যমা কত পেয়ে গেলাম আমরা 3 পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 3 প্রশ্নগুলো আমরা আসলাম, 3 প্রশ্নগুলো এখানে সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আছে,
তো আমরা দেখে নেব সত্য মিথ্যা অঙ্কগুলো কী বলছে। তো 3-এর 1-এরটা প্রথমে আমরা দেখব। 3-এর 1-এর প্রশ্নটা বলছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। দেখো কোনো অংশীদারি ব্যবসায় কমপক্ষে 2 জন যদি লোক হয় তখন আমরা ওটা বলতে পারবো এটা অংশীদারি ব্যবসা চলবে। তাহলে কমপক্ষে 2 জন লোকের দরকার আছে, কিন্তু এখানে 3 জন বলেছে, তার জন্য অ্যান্সারটা মিথ্যা হবে আমাদের। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কী পেয়ে গেলাম? অ্যান্সার পেয়ে গেলাম মিথ্যা। এবার দেখো 3-এর 2 নম্বর প্রশ্নটা কী বলছে, দেখো y মাইনাস জেড ভেরিয়েস 1/x, জেড মাইনাস এক্স ভেরিয়েস 1/y, এক্স মাইনাস ভেরিয়েস 1/z এভাবে আছে। তাহলে আমাদের বলেছে যে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি 0 হবে। এখানে যে আমরা ভেদ ধ্রুবক 3টি পাবো, তাহলে ওদের কি সমষ্টি, ওদের যোগফলটা কি 0 হবে? তো যদি 0 হয় তাহলে আমাদের সত্য, আর 0 না হলে মিথ্যা। তো দেখো আমরা কি করব, ভেদ ধ্রুবক আমরা বের করব। তাহলে আমরা ভেদ উঠাবো, তারপর ভেদ ধ্রুবক পাবো। তাহলে এখানে y মাইনাস জেড, আমরা ভেদ যদি উঠাই তাহলে সমান সমান আর একটা ধ্রুবক আসবে k1, আর এখানে আছে আমাদের ইন্টু 1/x, ঠিক আছে। আর এখান থেকে যদি আমরা ভেদ উঠাবো তাহলে ভেদ উঠালে পরে সমান সমান আর এখানে একটা ধ্রুবক আসবে k2, আর এখানে 1/y আছে। আর এখানে দেখো এখানে যদি আমরা ভেদ উঠাবো সমান সমান k3 ইন্টু 1/z আমরা রেখে দেবো। আচ্ছা আমরা দেখো আমরা ধ্রুবকগুলো আমরা বের করবো মানগুলো। তাহলে k1-এর মানটা যদি আমরা বের করি তাহলে এখান থেকে k1 কত বের হবে, এক্সটা এর সঙ্গে বর্গগুণ হবে। তাহলে এখানে দেখো বর্গগুণ হয়ে আমরা লিখতে পারবো xy মাইনাস xz। তাহলে x দিয়ে আমরা গুণ করে দিলাম xy মাইনাস xz। আচ্ছা একইভাবে এখানে k2 বের করব। তাহলে k2টা হবে এখানে yটা দিয়ে গুণ করে yz মাইনাস yx, আর এখানে আমরা k3 বের করব। k3টা হবে z দিয়ে গুণ হবে zx মাইনাস zy। এবার ধ্রুবক 3টির সমষ্টি বলেছে, তাহলে আমরা k1 প্লাস k2 প্লাস k3, ঠিক আছে, ধ্রুবক 3টি যোগ করব। আচ্ছা তোমাদেরকে বলি, এই যে আমরা এখানে ভেদ উঠালাম আর ধ্রুবকগুলো পেয়েছি, তোমরা কিন্তু পাশে বলে দিবা, ঠিক আছে। এখানে k1, k2, k3 এদের পরিচয় বলে দিবা। এদের পরিচয় কি বলবা, k1, k2, k3 অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু পাশে বলবা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ভেদ ধ্রুবক 3টির আমরা সমষ্টি বের করছি। তাহলে আমরা বাদিকে যোগ করলাম, তাহলে আমরা ডান দিকে যোগ করব। তাহলে এখানে দেখো আমরা প্রথমে xy মাইনাস xz এটা নিলাম যোগ, এবার এটা নেব yz মাইনাস yx, ঠিক আছে, আর যোগ আমরা এটা নিব এবার zx মাইনাস zy। এবার দেখো এদের যোগফলটা কত আসছে, তোমরা দেখো xy এখানে প্লাস দেওয়া আছে, আর এই যে এখানে xy মাইনাস দেওয়া আছে, yx আর xy একই জিনিস, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, আর xz, আর এখানে দেখো এই যে zx, xz আর zs একই, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, আর এটার সঙ্গে দেখো এটা কেটে গেলে মিলে যাচ্ছে। তো এইদিকে যখন সব কেটে গেল তার আমরা কী পেলাম, 0 পেয়ে গেলাম। তাহলে এই যে এখানে ভেদ ধ্রুবক 3টির সমষ্টি আমরা 0 পেয়েছি, আর এখানেও কিন্তু আমাদের প্রশ্নে 0ই বলেছে। তাহলে আমরা অ্যান্সারটা কী পেলাম, অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে আমাদের সত্য। এবার দেখো 3-এর 3 নম্বরটা কী হবে। 3-এর 3 নম্বরটা প্রশ্নটা আছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক হয়। আচ্ছা এখানে তো পরস্পর পূরক হবে না, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, এটা তো অ্যান্সার মিথ্যা হবে। দেখো আমি তোমাদের একটু ছবি এঁকে বোঝাই। এই যে আমাদের বৃত্ত, আর বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের মধ্যে যে চতুর্ভুজ থাকে সেই চতুর্ভুজটাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা চতুর্ভুজের নাম আমরা এ বি সি আর ডি নিয়ে নেব। দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো, এই কোণের সঙ্গে এই কোণ, ঠিক আছে, এটা পরস্পর সম্পূরক হবে। মানে এখানে কোণ এ প্লাস কোণ সি সম্পূরক বলতে এই দুটো কোণের যোগফল আমাদের কত হবে, বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হবে। আর এদিকে তোমরা আবার বি কোণ যোগ ডি কোণ এদেরও যোগফলে তোমরা কী পাবা, 80 ডিগ্রি পেয়ে যাবা। তা আমরা তাহলে বলতে পারবো কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কী হয়, সম্পূরক। 180 ডিগ্রি যদি হয় যোগফলটা তাহলে সম্পূরক বলবো, এখানে পূরক বলেছে, তাহলে পূরক বলেছে বলে অ্যান্সারটা আমরা কী বলবো, অ্যান্সারটা আমরা মিথ্যা বলবো, হবে মিথ্যা। এবার দেখো 4-এর প্রশ্নটা কী বলছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা সমান সমান সাইন 2 থিতা আছে। তাহলে আমাদের এভাবে দেওয়া আছে, বলেছে থিতার মান 30 ডিগ্রি বলেছে। তা থিতার মানটা কি এখান থেকে 30 ডিগ্রি হবে, থিতার মানটা আমাদের 30 ডিগ্রি বলেছে। যে থিতার মানটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমরা সত্য বলবো, আর থিতার মানটা যদি 30 ডিগ্রি না হয় তাহলে মিথ্যা বলবো। তো আমরা এখান থেকে থিতার মানটা বের করবো। তাহলে আমরা করবো, দেখো এখানে তোমরা কি করতে পারবা, সাইন তো মিলে গেছে, তাহলে উভয় দিকে যখন সাইন মিলে গেছে তা সাইন ভ্যানিশ করে দাও। তাহলে আমরা কোনটা সমান হবে 90 ডিগ্রি মাইনাস থিতা, আর এদিকে তোমরা 2 থিতা লিখতে পারবা।
এবার আমরা কী করবো, থিতাটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, এদিকে 90 ডিগ্রি, আর মাইনাস থিতা ওদিকে গিয়ে এখানে আমাদের টু থিতা আছে, ঠিক আছে, এখানে 2 থিতা, এদিকে থিতা, তাহলে এদিকে কত হবে, এদিকে আমাদের যোগ হয়ে আমাদের 3 থিতা পেয়ে যাবো, তাহলে আমরা পেয়ে গেলাম 3 থিতা। তা 3 দিয়ে এটা কাটাকাটি করো, 30 ডিগ্রি, তাহলে দেখো আমরা থিতার মানটা কিন্তু 30 ডিগ্রি পেলাম। তাহলে আমাদের কথাটা এখানে সত্য বলেছে, তাহলে আমরা অ্যান্সারটা বলে দিব সত্য। এবার দেখো 5 প্রশ্নটা কি বলছে, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। আচ্ছা, এখানে দেখো আমরা দেখব কি হচ্ছে শঙ্কুটির আয়তন। তাহলে প্রথমে আমাদের বলেছে ব্যাসার্ধ, প্রথমে আমরা শঙ্কুর ব্যাসার্ধকে আমরা আর নিলাম, ঠিক আছে, শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতাকে আমরা এইচ নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আয়তন কি পাবো, শঙ্কুর যে আয়তনের সূত্র 1/3 পাই r² h, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। এবার দেখো কী বলছে এখন, এবার বলছে ব্যাসার্ধকে অর্ধেক করবে, তাহলে ব্যাসার্ধকে যদি অর্ধেক করে তাহলে ব্যাসার্ধ এখন r/2 হয়ে যাবে, এটা হবে এখন ব্যাসার্ধ। আর উচ্চতাকে দ্বিগুণ করবে, উচ্চতা h ছিল, তাহলে উচ্চতা দ্বিগুণ করলে হয়ে যাবে আমাদের 2h, এটা হবে এখন আমাদের উচ্চতা। তাহলে এই যে আমাদের ব্যাসার্ধ r/2 আর উচ্চতা 2h নিয়ে এখন আমাদের আয়তনটা কত হবে, তাহলে এখন আয়তন পাবো শঙ্কুর আয়তন 1/3 পাই। এবার দেখো আর বলতে আর এর জায়গায় আমাদের এখানে বসবে r/2 তার স্কোয়ার, আর এইচের জায়গায় বসবে 2h, তাহলে এই যে এবার আমরা সরলটা করবো এখানে 1/3 পাই, আর এটা আমরা পাবো r²/4, আর এখানে আছে আমাদের 2h, এটা আমরা কেটে দেবো, এটা 2। আচ্ছা দেখো 1/2 এটাকে আমরা সামনে নিয়ে আসলাম, 1/2 আছে, আর 1/3 মানে এই আকারে যদি লিখি আমরা 1/3 পাই r²h, ঠিক আছে। তা দেখো আগে আয়তন ছিল এটা, আর এখন আয়তন হয়ে গেল হাফ, এই যে আয়তনের কথা হয়ে গেল অর্ধেক, 1/2 হচ্ছে অর্ধেক, তা আগের চেয়ে কিন্তু অর্ধেক হচ্ছে আয়তনটা। এখানে কি বলেছে কথাটা, এখানে বলছে একই থাকবে বলেছে, ঠিক আছে। এখানে ব্যাসার্ধকে অর্ধেক করলে আর উচ্চতা দ্বিগুণ করলে আয়তনটা বলেছে একই, মানে এই মানটা সমান বলেছে, তাহলে কই এখানে তো সমান তো পেলাম না, আমাদেরকে আগের চেয়ে অর্ধেক হয়ে গেছে, তাহলে কিন্তু এখানে কথাটা মিথ্যা হবে, অ্যান্সারটা আমাদের এটা পেয়ে গেলাম মিথ্যা। তাহলে আমরা অ্যান্সারটা কী লিখব, মিথ্যা। এবার দেখো 6 নম্বর প্রশ্নটা কি বলছে, তথ্যগুলো দেওয়া আছে আমাদের, তথ্যগুলো আছে 2, 3, 9, 10, 9, 3, 9। তাই এই যে তথ্যগুলো বলেছে, এই তথ্যের সংখ্যাগুরু মানটা বলেছে 10, এটা কি সত্য হবে? সংখ্যাগুরু মান আমরা কিভাবে পাবো, সংখ্যাগুরু মান তথ্যের মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে সেই সংখ্যাটাই হবে সংখ্যাগুরু মান। তাহলে এই তথ্যের মধ্যে কোন সংখ্যাটা বেশিবার আছে, দেখো 9, দেখো এখানে একবার, 9 2বার, 9 3বার, আর 10 তো এখানে একবারই আছে, তাই 10কে তো আমরা সংখ্যাগুরু মান বলবোই না, এখানে সংখ্যাগুরু মানটা আমরা 9 দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে 10 বলেছে, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা কিন্তু আমাদের মিথ্যা হবে। ওকে, তোমরা যদি দেখো যে সংখ্যাগুরুর মান কত, এখান থেকে কিন্তু সংখ্যাগুরুর মান আমরা পেয়ে যাবো 9, 10 হবে না, তার জন্য আমাদের অ্যান্সারটা মিথ্যা বলবো। এবার দেখো 4 প্রশ্নগুলো আমরা চলে আসলাম, 4 প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য এখানে 2 মার্ক পেয়ে যাবা। তো চলো 4 প্রশ্নগুলো দেখে নেব। তো 4 1 প্রশ্নটা আমরা পড়বো। তো 4 1 বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত? আসলটা আমাদের বের করতে বলেছে, আমরা ধরে নিচ্ছি আসলটা, ধরি আসলকে আমাদের পি বলা হয়, আসলটাকে আমরা ধরে নিলাম x টাকা, ঠিক আছে। এবার আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব, চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, আমরা এখান থেকে চক্রবৃদ্ধি সুদ বের করি, চক্রবৃদ্ধি সুদ। দেখো চক্রবৃদ্ধি সুদ কী করে পাবো, আগে আমাদের সমূল চক্রবৃদ্ধি জানতে হবে, সমূল চক্রবৃদ্ধি পাওয়া যায়, সমূল চক্রবৃদ্ধি সূত্র p × 1 + r/100, ঠিক আছে, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র। আর সমূল চক্রবৃদ্ধি থেকে তোমরা আসলটা বাদ দিবা, তাই আমরা পেয়ে যাবো চক্রবৃদ্ধির সুদ, তাহলে এটাকে বলা হয় চক্রবৃদ্ধির সুদ। তাহলে এবার দেখো মানগুলো বসাও, পি বলতে আসলটা x, 1 + r, দেখো সুদের হারটা কত বলেছে এখানে 5%, তাহলে 5 হবে, নিচে 100, আর সময় এখানে এনটা ছুটে গেছে আমাদের, এখানে আমাদের এন হবে, তাই না, সময় আমাদের কত এন, তাহলে এখানে এন দেখব, আমাদের এন কত আছে, আমাদের এখানে এন দেখতে পাচ্ছি 2 বছর, তাহলে এনের জায়গায় কত বসাবো, এনের জায়গায় বসাবো আমরা 2, আর এখানে আবার x বসিয়ে দেবো। তাহলে এই যে আমাদের চক্রবৃদ্ধি সুদ এটা, তাহলে এই মানটা আমাদের আবার প্রশ্নে বলে দিয়েছে কত, এই মানটা আমাদের প্রশ্নে বলেছে 615 টাকা চক্রবৃদ্ধি সুদটা, তাহলে এটা হবে আমাদের 615 টাকার সঙ্গে সমান। তাহলে এই যে সমীকরণটা দাঁড়ালো, এখান থেকে আমরা কার মানটা পাবো, x এর মানটা পেয়ে যাবো, তাহলে x এর মানটা পেয়ে গেলে আসল পেয়ে যাবো, অ্যান্সার হয়ে যাবে।
দেখো আমরা এক্সের মানটা বের করছি। আমরা কি করব, এখান থেকে এক্স কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের এটা থেকে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে সরলটা দেখো, এটা আমাদের 105 আসবে ভগ্নাংশ যোগ বিয়োগ করে, 100 আর 5 যোগ 105, আর নিচে আমাদের 100 আর হোল স্কোয়ার, আর এক্স তো কমন নিয়ে নিয়েছে, এখানে 1 আছে, আর এদিকে আমাদের 615 এক্স ইন্টু, এবার তোমরা দেখো এখানে আমরা একটা বাইরে রেখে দিলাম, তাহলে 105-এর তোমরা বর্গ করবা, 105 গুণিত 105, এটা গুণ করে পাবা 11,025 পাবা 105-এর বর্গ, আর 100-এর বর্গ তো তোমরা 10,000 পাবা, 1 4টা 0 -1 615, তাহলে এক্স ইন্টু, এখানে দেখো এই ভগ্নাংশ যোগ এটা কত হবে, এখানে হবে এদিকে 1000 আর এদিকে আছে 11,025, তাহলে 11,025 থেকে 1000 বিয়োগ, তাই এটা বিয়োগ করবা তোমরা 1025 পাবা, তাই না। 11,025 থেকে বিয়োগটা হবে কত, 10,000 বিয়োগ হবে, সরি এটা 10,000 আছে, তাই এই দুটো বিয়োগ করে আমরা 1025 পেয়ে যাবো, আর নিচে আছে আমাদের 10,000, এই যে আমাদের 10,000 4টা 0, এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করে আমরা এটা পেয়ে যাব, আর এখানে আমাদের কত আছে 615। এবার আমরা দেখো সরল করব, আমরা সরল করি, তাহলে আমরা সরলটা পাই দিয়ে কাটাকাটি করে দিই, পাই দিয়ে কাটাকাটি করতে পারবো, সমান সমানে কাটাকাটি করা যায়, তাই এখানে দেখো 5 একে 5, 1 আসলে 2, পাই দিয়ে 10 আর 5 থেকে 15, 123, আর এখানে পাই দিয়ে কাটাকাটি করি, পাই দিয়ে 10, আবার একটা 0 হবে যেহেতু 2টা ছোট সংখ্যা, আর 5 5 25, এখানে 205 পেলাম। ঠিক আছে, এবার আমরা বর্গগুণ করে নিই, আমরা যদি বর্গগুণ করি দেখো এদিকে আমাদের এক্স গুণিত 205, আর এদিকে দেখো এদিকে আমরা পাবো 103, আর এর সঙ্গে যদি বর্গগুণ করে নিই তাহলে আমাদের এর সঙ্গে কত 4টা 0 বসে যাবে, তাহলে এখানে আমরা 4টা 0 বসে দিলাম। আচ্ছা, এবার দেখো এখানে তোমরা ভাগ করবা, এটা দিয়ে এটাকে যদি ভাগ করে দাও তোমরা কিন্তু এখানে 6000 পাবা, ভাগটা কত পেয়ে যাবা 6000, তাহলে এই সংখ্যাটা দিয়ে তোমরা ভাগ করবা, কাটাকাটি মানে ভাগ, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো এক সমান পেয়ে গেলাম আমরা 6000, তাহলে আমাদের আসলটা কত ছিল 6000 টাকা, তাহলে আমি এখানে বলে দিই, তাহলে অতএব নির্ণেয় আসলটা আমরা লিখে দেব 6000 টাকা। এবার দেখো 4-2 নম্বর প্রশ্নটা, তো 4-2টা বলছে একটি অংশীদারি ব্যবসায়, এখানে আছে সমীর, ইন্দ্রিশ আর অ্যান্টনির মূলধনের অনুপাত বলেছে 1/6:1/5:1/4, বছরের শেষে মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত। আচ্ছা, অ্যান্টনির লাভটা বের করতে বলেছে। আচ্ছা, আগে আমাদের তাদের 3 জনের মূলধনের অনুপাতে দেওয়া আছে, ঠিক আছে, প্রথম জনের আছে 1/6, তারপরে আছে 1/5, তারপরে আছে 1/4, ঠিক আছে, প্রথমটা সমীর, তারপরে ইন্দ্রিশ, তারপরে আছে কে অ্যান্টনি। তাহলে আমাদের এদের দেখো এই যে মূলধনের অনুপাতটাকে আমরা পূর্ণ সংখ্যায় করব, তাহলে 6 5 4 লসাগু করবা, তাহলে 6 5 4 লসাগুটা তোমরা 60 পেয়ে যাবা, তাহলে আমরা কি করব 60 দিয়ে গুণ করে দেব, লসাগু তোমরা জানো, তাহলে এখানে আমরা 60 দিয়ে গুণ করব, 1/4, এখানে আমরা কত দিয়ে গুণ করব 60 দিয়ে গুণ করব, ঠিক আছে। আমরা আবার বলি যে ভগ্নাংশ অনুপাতকে যদি পূর্ণ সংখ্যা করতে চাও তাহলে লসাগুর যে অনুপাতের যে হরটি আছে তাদের লসাগু করবা, লসাগুটা এই যে 6 5 4 লসাগুটা আমরা কিন্তু 60 পাবো, আর ওই লসাগুটা দিয়ে সবাইকে গুণ করতে হবে, তখনই অনুপাতটা আমরা কী পাবো পূর্ণ সংখ্যায় পেয়ে যাবো। এখানে কাটাকাটি করো, এটা 10, এটা পেয়ে যাবা 12, আর এটা কাটাকাটি করবো, এটা পাবা তোমরা 15, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 10:2, এটা পেয়ে যাবো আমরা 12, এটা পেয়ে যাবো আমরা 15, ঠিক আছে। তো অনুপাত পেয়ে গেলাম মূলধনের। এবার আমাদের কার লাভ বের করতে বলেছে অ্যান্টনির, তো আমরা লাভ বের করবো অ্যান্টনির লাভ, ঠিক আছে। দেখো অ্যান্টনি কত, দেখো তোমাদের এখানে বলে দিই, প্রথমটা কিন্তু আছে আমাদের সমীর, দ্বিতীয়টা কে আছে ইন্দ্রিশ, আর তৃতীয়টা আছে কিন্তু অ্যান্টনি, তাহলে অ্যান্টনিটা হচ্ছে 15, ঠিক আছে, 15 বাই আনুপাতিক যোগ, এখানে যোগ করবো 10 12 22, 22 আর 15 37, তো এটা আমাদের যোগফলটা আনুপাতিক যোগটা 37, আর গুণ করতে হয় মোট লাভ হয়েছে 3700 টাকা, মোট লাভ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব অ্যান্টনি লাভটা। এখানে যে আমরা কাটাকাটি করবো 37 একে 37, ঠিক আছে, আর এই দুটো শূন্য আমাদের বসে যাবে, তো এভাবে আমরা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা দেখো 15 আর 100 গুণ, তাহলে এটা কত হবে 1500, তাহলে আমরা অ্যান্সারটা হয়ে গেল 1500 টাকা, তাহলে অ্যান্টনির লাভ কত পেলাম 1500 টাকা।
3 নম্বর প্রশ্ন দেখো, আমাদের একটা দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে ax² প্লাস bx প্লাস c = 0। তাই দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ বলেছে, ঠিক আছে। তাহলে একটি বীজ যদি আলফা হয় তাহলে অপরটি কত হবে, 2 আলফা হবে, ঠিক আছে। যেহেতু বলে যে একটি বীজ অপরটির দ্বিগুণ, আর আমাদের প্রমাণ করতে বলেছে কত, আমাদের 2b² = 9ac, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো আমরা প্রমাণটা কীভাবে নিয়ে আসছি। এবার আমরা বীজ দিয়ে যোগফল বের করব। তাহলে আমরা একটা বীজ আলফা একটা 2 আলফা পেয়েছি, তাহলে অতএব আলফা প্লাস 2 আলফা বীজ দিয়ে যোগফল। বীজ দিয়ে যোগফলের নিয়ম হচ্ছে আমাদের এখানে লিখবো -b/a, ঠিক আছে। এটা হচ্ছে বীজ দিয়ে যোগফল। তাহলে এখান থেকে দেখো যোগ করে আমরা এটা 3 আলফা পাবো, -b/a। আচ্ছা, এখান থেকে আলফার মানটা বের করব -b/3a, এবং বীজ দিয়ে গুণফল আলফা ইন্টু 2 আলফা, তাই বীজ দিয়ে গুণফলের সূত্র হচ্ছে c/a। তাহলে এখানে হবে আমাদের 2 আলফা স্কোয়ার c/a। এবারে দেখো আলফার মানটা আমরা বের করেছি, তাহলে এই যে আলফার মানটা 1 নং, এখানে আমরা পুট করে দেবো মানটা 2 ইন্টু আলফা জায়গায় বসবে -b/3a তার হোল স্কোয়ার, আর এদিকে তো c/a আছে, ঠিক আছে। এটা আমাদের c/a। এবার দেখো আমরা একটা সরল করব। এখানে যদি আমরা সরলটা করি তা আমরা 2 ইন্টু, দেখো মাইনাসটা আমাদের কী হবে, প্লাস হয়ে যাবে, তাহলে দাঁড়িয়ে যাবে b², এটা 9 হবে 9a², আর এদিকে আমাদের c/a আছে, কাটাকাটি শুধু a এর সঙ্গে a কাটবে, a², তাহলে একটা a থেকে যাবে। এবার যদি আমরা এটা সরল করি, এখানে 2b² বাদিকে, আর এটা বর্গগুণ হয়ে দেখো 9a আছে, এটা c, তার বর্গগুণ হয়ে কত হবে, 9ac হবে। দেখো প্রমাণটা মিলে গেছে, তা আমরা কি লিখে দেবো, প্রুফড, ঠিক আছে, PROVED, প্রুফড। দেখো এবার 4 নম্বর প্রশ্নটা কি বলছে। তো দেখো প্রশ্নটা বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত। আচ্ছা, প্রথম আর দ্বিতীয় দেওয়া আছে 5টির মধ্যে, তাহলে প্রথম 2 আর দ্বিতীয় হচ্ছে 6। আচ্ছা, তৃতীয়টাকে আমরা x নিয়ে নিলাম, ঠিক আছে, তৃতীয়টা x, আর চতুর্থটাকে y ধরে নিলাম, আর পঞ্চমটাকে আমরা z ধরে নিলাম। এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে প্রথমে আমরা দেখো 3 জনকে নিব, তাহলে এই 3 জনকে যে নিই আমরা আমরা নিব 2, 6, x নিব, আর 3টাকে নিয়ে আমরা কাজ করব। তাহলে এখান থেকে x এর মানটা পেয়ে যাবো। দেখো এরা ক্রমিক হবে, এরা সমানুপাতি বলে দিয়েছে, তাহলে যদি সমানুপাতি হয় তাহলে আমরা কি করব, 2:6 = 6:x এভাবে হবে। তাহলে এখানে আমরা 2/6 আর 6/x করে নেব। এখানে কাটাকাটি করো, 2 × 2, 2 × 3 = 6, তাহলে এখানে বর্গগুণ করে x এর মানটা 6 × 3 = 18 পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা কত নিব, এবার আমরা দেখো x এর মান পেয়ে গেছি, তো এবার 6 নিই, আর x এর মানটা দেখো 18, এই যে x এর জায়গায় আমরা 18 বসিয়ে দিলাম, তারপর আমরা y-টা নিই, এভাবে করে নিব বুদ্ধি করে। প্রথমটা বাদ দিয়ে দিলাম, এই 3 জনকে নিলাম আমরা। তাহলে এখান থেকে আমরা কি জানি, তো সমানুপাতি আছে, তাহলে 6:18 = 18:y। তাহলে এখানে আবার 6/18, আর এখানে হবে 18/y। এখানে কাটাকাটি করে 6 × 6 আর 6 × 3 = 18, তাহলে এখান থেকে আমরা y এর মানটা কত পাচ্ছি, 18 × 3 = 54। দেখো y-টা আবার পেয়ে গেলাম কত, 54। এখন আমরা কাকে নেব, এখন আমরা নিব x, y, z। তো এবার দেখো x এর মান আমরা কত পেয়েছি, x এর মান তো 18, তো এটা x এর মান 18, আর y এর মান 54, তাহলে y এর মানটা 54। আর এবার নেব শেষেরটা z, 3 জন করে নেব আমরা। তো এবার আমরা দেখো এখান থেকে z এর মানটা বের করে নেব। তো এখান থেকে আমরা লিখতে পারবো 18:54 = 54:z। তাহলে এখানে 18/54 = 54/z। 18 কে 18, 18 × 3 = 54, তাহলে z সমান, ঠিক আছে, z কে z, আর 54 3 গুণ করব। তো 54 3 গুণ করলে কত হবে, 3 × 4 = 12, 2 আর 3 × 5 = 15, আর 1 × 6, তাহলে z এর মানটা 162। z বলতে এখানে কত, এখানে পঞ্চম সমানুপাতি আছে, তাই না, যে পঞ্চমটি যেটা বের করতে পেরেছিল, তাহলে পঞ্চমটি আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের যে অ্যান্সারটা আমরা লিখে দেবো, এখানে বলে দিয়েছিল যে পঞ্চমটি কত, তাহলে অতএব পঞ্চমটি হবে 162, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4 এর 5 প্রশ্নটা আমরা দেখব। 4 এর 5 প্রশ্ন বলছে একটি বৃত্তের দুটি যে AB এবং AC পরস্পর লম্ব, AB = 4 সেমি, AC = 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। দেখো তোমাদের আমি ছবি এঁকে প্রশ্নটা বোঝাচ্ছি। আমাদের একটা বৃত্ত বলে দিয়েছে, তাহলে দুটি যে আছে পরস্পর লম্ব, তাহলে একটা আমাদের যে AB, এই ধরো এই যে AB,
আর এই যে আমাদের ধরো এসি, এটা এ বি নাম দিয়ে দিলাম এ বি, আর এটা আমাদের দেখো এটা এসি, এই যে এসি। তাহলে এটা পরস্পর লম্ব, মানে এই কোণটা কিন্তু আমাদের কত হবে 90 ডিগ্রি হবে, এখানে পরস্পর লম্ব বলে দিয়েছে যেহেতু। আর এবার দেখো, এবার আমরা কি বলেছে এখানে এ বির মানটা আমাদের 4 বলেছে, আর এসির মানটা আমাদের 3 বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের কী বের করতে বলেছে, আমাদের বৃত্তটির ব্যাসার্ধ। আচ্ছা, এখানে তো আমাদের জানতে হবে, আমরা এটা যদি বিসি যোগ করে দিই, ঠিক আছে। তা দেখো আমাদের এটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের এটা 90 ডিগ্রি, বিসি বাহুটা কী হবে অতিভুজ হবে। তাহলে আমাদের এটা জানতে হবে যে সমকোণী ত্রিভুজের, তাই না, সমকোণী ত্রিভুজের যে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি ব্যাসকে অতিভুজকে, ঠিক আছে, অতিভুজ বাহুকে ব্যাস ধরে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে যদি বৃত্ত অঙ্কন করা হয়, তাহলে সেই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু হয়ে যায়। তা দেখো এইভাবে হয়েছে কন্ডিশনটা। তাহলে এই কন্ডিশনে আমরা কি পাবো, এই যেটা আমরা পাবো এটা পরিকেন্দ্রটা পাবো, তাই না, পরিকেন্দ্রটা পাবো কিন্তু আমরা অতিভুজের মধ্যবিন্দুটা পাবো, অতিভুজের মধ্যবিন্দুটা পাবো পরিকেন্দ্র। তার আমরা পরিব্যাসার্ধ এখানে বের করতে বলেছে, বৃত্তটির ব্যাসার্ধ, তার বৃত্তটির ব্যাসার্ধ আমাদের ওবি। তাহলে আমরা যদি বিসির মানটা বের করতে পারি অতিভুজের দৈর্ঘ্যটা, তা অতিভুজের দৈর্ঘ্য পেয়ে গেলেই আমরা ওবি পেয়ে যাব, তাই না, বিসির অর্ধেক হবে ওবি। তাহলে আমরা দেখো এখানে আমরা এখন বিসির দৈর্ঘ্য বের করবো, তাহলে আমাদের তো এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে লিখব সমকোণী ত্রিভুজ কে আছে এবিসি, এবিসি এর আমরা অতিভুজ হচ্ছে বিসি, তাহলে বিসি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, মানগুলো বসিয়ে দেবো। এবি হচ্ছে আমাদের 4, 4 স্কোয়ার, এসি 3, 3 স্কোয়ার, এটা 16, আর এটা হচ্ছে আমাদের 9, যোগ করে আমরা 25 পেয়ে গেলাম। তাহলে বিসি স্কোয়ার যদি 25 হয়, তাহলে বিসি কত হবে 5 পেয়ে যাবো আমরা। দেখো বিসির মানটা 5 পেয়ে গেলাম। এবার আমরা এখানে তোমাদের একটা লিখবো, আমরা বলবো যে সমকোণী ত্রিভুজের অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ত্রিভুজের সমকৌণিক বিন্দু মানে যেটা আছে এ, সমকোণী বিন্দু এ, এটা আমরা ব্র্যাকেটে রেখে দিলাম, সমকোণী বিন্দু এ দিয়ে যায়, ঠিক আছে। এভাবে আমাদের হবে কথাটা, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের ধর্ম আছে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা, এই অতিভুজকে যদি ব্যাস করে আমরা যদি বৃত্তটা তৈরি করি, তাহলে সেই বৃত্তটা সমকোণিক বিন্দু হয়ে যাবে। তাহলে এই যে আমাদের দেখো, তাহলে এটা আমাদের কিন্তু ব্যাস হয়ে গেছে এই কথা অনুযায়ী, তাহলে আমরা বিসিটা আমরা ব্যাস পেয়ে গেছি, তা আমরা পাবো। তাহলে অতএব এখানে আমাদের হবে বৃত্তের ব্যাস, তাহলে আমরা এখানে ব্যাস লিখবো, বৃত্তের ব্যাস আমরা কত পেয়ে যাবো, ব্যাস হবে আমাদের বিসি, যেটা আমাদের অতিভুজ হবে, অতিভুজটা আমাদের বৃত্তের ব্যাস হয়ে যাবে। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ আমরা কি পাবো, বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাবো আমরা কি বিসির অর্ধেক, BC/2। তাহলে বিসির মানটা আমরা কত পেলাম, বিসির মানটা 5 পেলাম, তাহলে 5/2, 5কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো 2.5, তাই 2.5 এটাই আমাদের অ্যান্সার। এত সেমি লিখে দেব। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত পেলাম 2.5 সেমি। 4-এর 6-এর প্রশ্নটা কি বলছে, তো 4-এর 6 নম্বর প্রশ্ন বলছে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইজ টু ডিবি সমান সমান 3:1, যদি ইএ সমান সমান 3.3 সেমি তাহলে হয়, তাহলে এসির দৈর্ঘ্য কত হবে। তো দেখো আমরা ছবি রাখি তোমাদের একটু বুঝাই প্রশ্নটা। তাহলে আমাদের প্রথমে এবিসি একটা ত্রিভুজ বলেছে, তাহলে আমরা এবিসি একটা ত্রিভুজ নেব, এ বি সি ত্রিভুজ নেব। আর এখানে এবি আর এসি বাহুর উপর দেখো ডি আর ই এমন বিন্দু আছে আমাদের একটা, এই যে দেখো এখানে আমাদের ডি বিন্দু আছে
আর এখানে ই বিন্দু আছে। তাহলে এ বি বাহুর উপর ডি বিন্দু আর এসি বাহুর উপর ই বিন্দু, এই দুটো বিন্দুর এমনভাবে আছে যে আমাদের বলে দিয়েছে যে বিসি সমান্তরাল ডি, এটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে। এখানে কী বলেছে আমাদের, এই যে ডিটা সমান্তরাল বলেছে বিসি, ঠিক আছে। তো এভাবে যদি আমাদের সমান্তরাল হয় তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য আমরা জানি, ঠিক আছে। যেহেতু এটা আছে তা আমরা লিখব থ্যালাসের, ঠিক আছে, থ্যালাসের উপপাদ্য থেকে উপপাদ্য থেকে পাই। থ্যালাসের উপপাদ্য থেকে আমরা পাবো, দেখো কিভাবে পাবো, এডি বাই ডিবি পাবো, এডি বাই ডিবি সমান সমান এদিকে পাবো এই বাই ইসি, এই বাই ইসি, ঠিক আছে, ইসি। এটা হচ্ছে আমাদের থ্যালাসের উপপাদ্য। এবার দেখো আমাদের এখানে মানটা বলে দিয়েছে, দেখো যেহেতু কার মানটা বলেছে, যেহেতু এডি ইজ টু ডিবি, এডি ইজ টু ডিবি কত বলেছে 3:1, একে যদি বাই করে নাও এডি বাই ডিবি তাহলে কত হবে 3/1 হয়ে যাবে। তাহলে দেখো তাহলে এর মানটা হচ্ছে 3/1, তাহলে এর মানটা কত পেয়ে যাবো, তাহলে অতএব আমরা পেয়ে যাবো এই বা ইসিটা, এই বা ইসি কত পেয়ে যাবো আমরা 3/1 পেয়ে যাবো। ওকে, আবার এখানে দেখো আমাদের মান বলে দিয়েছে এইটা বলে দিয়েছে। তাহলে এখানে দেখো আমি এখানে দেখাচ্ছি এইটা কত বলেছে, তাহলে অতএব এই বলেছে আমাদের 3.3, তাহলে 3.3 দেখো এর জায়গায় আমরা 3.3 লিখে দিলাম। তাহলে আমরা দেখো ইসির মানটা কিন্তু আমরা পাবো, এদিকে আমাদের 3 আছে। আচ্ছা, এটা দিয়ে তোমরা কাটাকাটি করতে পারো, 3 একে 3 আর এখানেও 3 একে 3, 3 একে 3 দশমিক আমরা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা দেখো ইসির মানটা পেয়ে গেলাম। ইসিটা কত পেলাম 1.1 পেলাম। ইসি বলতে দেখো এই জায়গাটা, এটা আমরা পেয়ে গেলাম 1.1, এটা ভালো করে লিখি 1.1 পেয়ে গেলাম ইসিটা। আর এইটা আমাদের প্রশ্নে বলে দিয়েছি, এইটা বলেছে 3 কত বলেছে এখানে 3.3 বলেছে। তাহলে এই আর ইসি আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের দেখো আমাদের এসি বের করতে বলেছে, তাহলে এসিতে পেয়ে যাব, এসি পাবো এই যোগ ইসি, তাহলে এদের মান তো আমরা পেয়ে গেছি 3.3 প্রশ্ন বলেছে। আর এটা ইসিটা আমরা বের করলাম, ইসিটা হবে 1.1, ইসির মানটা বের করলাম। তাহলে এটা যোগ করো, এটা তোমরা যোগ করে পেয়ে যাবা 4.4 পেয়ে যাবা। তাহলে এসির মান হচ্ছে 4.4 সেমি। দেখো আমরা অ্যান্সার পেয়ে গেলাম। দেখো 4-এর 7 নম্বর প্রশ্নটা কি বলছে, তো এখানে প্রশ্নটা আছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি এবং 10 সেমি, তাহলে রম্বসটির পরিসীমা কত। তো আমরা প্রথমে রম্বসের বাহু দৈর্ঘ্য বের করবো। আচ্ছা, রম্বসের কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা দেখো প্রথম কর্ণ, দুটি কর্ণ আছে, তাহলে প্রথম কর্ণকে আমরা বললাম D1, প্রথম কর্ণটা কত দেওয়া আছে 24 সেমি। আর দ্বিতীয় কর্ণকে আমরা D2 বললাম, এটা কত দেওয়া আছে 10 সেমি। এবার দেখো আমরা রম্বসের বাহুর দৈর্ঘ্য পাওয়ার একটা সূত্র আছে, তাহলে লিখব অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য। রম্বসের বাহুর দৈর্ঘ্যের যে সূত্রটা সেটা আমাদের জানতে হবে 1/2 √D1² প্লাস D2²। D1 D2 তো তোমরা পরিচয় পেয়ে গেছো, রম্বসের কর্ণ দুটি, D1 হচ্ছে প্রথম কর্ণ আর D2 হচ্ছে দ্বিতীয় কর্ণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মান বসে সরল করবো, বাহু দৈর্ঘ্য পেয়ে যাবো, এটা আমরা পেয়ে যাবো সেমি। 1/2 √D1 মান কত 24, তাহলে 24² প্লাস D2 মান কত 10, তাহলে আমরা পেয়ে যাবো 10² তাহলে 1/2 24² 24 বর্গ তোমরা পাবা 576 আর 10 বর্গ পাবা তোমরা 100। 1/2 এটা যোগ করে তোমরা পাবা 676। 1/2 দেখো 676 বর্গমূলটা তোমরা পেয়ে যাবা 26 পাবা, তাহলে এটা হবে আমাদের কত 26। তাহলে এটা কাটাকাটি করবো, এটা পেয়ে যাবে 13, তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 13 সেমি। তো রম্বসের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে রম্বসের পরিসীমা পেয়ে যাবো। দেখো রম্বস কি, রম্বসে তো 4টি বাহু সমান হয়, ঠিক আছে। রম্বসের কি হয়, রম্বসের 4টি বাহু সমান। এই যে আমাদের রম্বস, এই যে কর্ণ আর এই যে আমাদের কর্ণ, তো রম্বসের 4টি বাহু যদি সমান হয় তাহলে আমরা পরিসীমা কী হবে, একটা বাহু পেয়ে গেলে একটা বাহুকে 4 দিয়ে গুণ করলে পরিসীমা পেয়ে যাবো। তা আমরা দেখো এখানে অতএব বলে দেবো, অতএব
রম্বসের পরিসীমা রম্বসের পরিসীমার সূত্র হবে 4 ইন্টু বাহু দৈর্ঘ্য তো হয়ে গেল আমাদের 13। তো আমরা কত পেয়ে যাবো 52 সেমি। ঠিক আছে, তাহলে রম্বসের পরিসীমা পেয়ে গেলাম 52 সেমি, এটা আমাদের অ্যান্সার। দেখো 4-8 নম্বর প্রশ্ন কি বলছে, আমাদের দেওয়া আছে cos θ সমান 0.6। তারা cos θ মান যদি এটা হয় তো আমরা দেখাতে বলেছে যে 5 sin θ মাইনাস 3 tan θ মানটা 0 হবে। তো দেখো আমরা এর মানটা আমরা 0 দেখাবো। তো আমাদের এখানে cos θ মানটা দেওয়া আছে, তো cos θ থেকে আমরা sin θ মানটা বের করব। তাহলে আমরা এখানে একটু সরল করে নিই। তাহলে এখানে দেখো যদি সরল করো তো এটা দশমিক যদি উঠাই তাহলে 6 কত পাবো 10, এটা কাটাকাটি করলে পরে 2 3 6 2 5 10। তাহলে এখানে আমরা বর্গ করে নিই। তাহলে অতএব যদি বর্গ করি cos স্কয়ার থিটা, তো এদিকে 3 বর্গ 9 আর 5 বর্গ 25। এবার cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা আমাদের সূত্র আছে। এদিকে 9/25। এবার এখান থেকে সাইন স্কয়ার থিটার মানটা বের করবো। তাহলে সাইন স্কয়ার থিটা হয়ে যাবে, দেখো মানে মাইনাসটা আছে ওইদিকে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল, আর 1 আর এটা আমরা বাদিকে নিয়ে আসলাম, তাহলে এটা হবে 1 মাইনাস, বাদিকে নিয়ে আসলে এটা মাইনাস হবে, তার মাইনাস 9/25। এটা ভগ্নাংশে যোগ বের করো, এটা হবে 25 থেকে 9 চলে গেল, তাহলে 16, তাহলে 16/25। তাহলে সাইন স্কয়ার থিটা যদি 16/25 হয় তাহলে অতএব সাইন থিটা কত হবে, এদের বর্গমূলটা 16 বর্গমূল 4 আর 25 বর্গমূল 5। তাহলে দেখো সাইন থিটা পেয়ে গেলাম। cos θ দাম পেলাম, cos θ হচ্ছে 3/5, ওকে, আর sin θ পেলাম 4/5। তাহলে আমরা cos θ আবার লিখে দিচ্ছি, দেখো cos θ কিন্তু আমরা পেয়ে গেছি কত 3/5, এটা হচ্ছে আমাদের cos θ। চলো এখানে মানগুলো আমরা বসাই। আমরা যদি বাম পক্ষ দেখাই, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষটা আছে আমাদের কত 5 sin θ মাইনাস 3 tan θ। বাম পক্ষটাকে আমাদের শূন্য দেখাতে হবে। তাহলে দেখো মানগুলো বসাবো। তো সাইন থিটার মানটা কত, সাইন থিটার মানটা 4/5, তাহলে এখানে আমরা 4/5 লিখে দিলাম মাইনাস 3 ইন্টু, দেখো ট্যান থিটাকে আমরা কি করতে পারবো, আমরা এখানে লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা। এভাবে ট্যান থিটাকে আমরা ভেঙে নিতে পারবো, সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা এখানে তো 5 কেটে গেল, তাহলে এখানে আমাদের 4 থেকে গেল 3 ইন্টু, এবার এখানে সাইন থিটার মান বসাও। সাইন থিটার মান আমরা 4/5 পেলাম, 4/5, আর cos থিটার মান আমরা 3/5 পেলাম, 3/5, 4 মাইনাস 3 ইন্টু, দেখো এটা আমরা কী হবে উপরে ভগ্নাংশটা থেকে যাবে আর নিচের ভগ্নাংশটা উল্টে যাবে গুণ দিয়ে। তাহলে এখানে দেখো 5 কেটে দিলাম, এখানে 3 কেটে দিলাম, তাহলে আমরা কত পেলাম 4 থাকলো, এখানে মাইনাস এদিকেও 4 থাকলো, তাহলে এখানে 4 কেটে গেলো, তো আমাদের শূন্য হয়ে গেলো। দেখো আমাদের শূন্য দেখাতে বলেছিল, তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা প্রমাণ করলাম, প্রুভড। এবার দেখো 9 প্রশ্নটা কি বলছে, tan আলফা প্লাস cot আলফা সমান 2। এটা যদি 2 হয় তাহলে আমাদের মান বের করতে বলেছে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা, এর মানটা বের করতে বলেছে। তো আমরা দেখো এখান থেকে আমরা tan আলফা আর cot আলফার মানটা পেয়ে যাব। তো দেখো আমরা কীভাবে বের করছি, tan আলফা প্লাস আর cot আলফাকে লিখলাম 1/tan আলফা সমান 2। এবার আমরা tan আলফা দিয়ে যদি গুণ করে দিই এটা হবে tan স্কোয়ার আলফা, এটা ট্যানটা কেটে যাবে 1 থেকে যাবে, এদিকে যাবে 2 tan আলফা। এবার আমরা সবাই বাঁ দিকে নিয়ে আসবো, tan স্কোয়ার আলফা এটা এখানে নিয়ে আসে, তো এটা মাইনাস হয়ে যাবে মাইনাস 2 tan আলফা, আর যে প্লাস ওয়ানটা আমরা বসিয়ে দিলাম, আর ডান দিকে 0। এটা দেখো এটা কিন্তু পূর্ণবর্গের সূত্র করতে পারবা। এটা tan আলফাটাকে এই ধরো a স্কোয়ার মাইনাস 2ab, বি বলতে এখানে 1 আছে, প্লাস বি স্কোয়ার, 1কে বি স্কোয়ার করতে পারবা। তো এটা পূর্ণবর্গের প্রকাশ করে আমরা এটা a মাইনাস বি স্কোয়ার সূত্র, তো আমরা লিখবো a বলতে tan আলফা মাইনাস বি বলতে 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা a মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙালে এটাই পাবো আমরা, তাহলে এটা আমাদের 0। তাহলে দেখো এর বর্গটা যদি 0 হয় তাহলে আমরা tan আলফা মাইনাস 1 সমান 0 পেয়ে যাবো, 0-এর জন্য বর্গটা উঠে যাবে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা tan আলফা কত পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। আচ্ছা tan আলফাকে তো আমরা 1/cot আলফা লিখতে পারবো সমান 1, তাহলে এখানে উল্টে দিলে পরে আমরা পেয়ে যাবো cot আলফা, আর 1কে উল্টালে তো 1ই হয়। দেখো tan আলফা মানটা 1 আর cot আলফার মানটা 1, এখানে আমরা বসিয়ে দেবো এই জায়গায়। তা দেখো tan আলফার মানটা আমরা 1 পেলাম, তাহলে এখানে tan আলফা জায়গায় আমরা 1 লিখে দিলাম, আর পাওয়ারটা 13। cot আলফার মানটা আমরা 1 বের করলাম, তার cot আলফা জায়গায় 1, পাওয়ার আমাদের 13।
দেখো একের মাথায় যে পাওয়ার থাক না কেন একই হয়, তাই না? এটা মনে রাখবে তোমরা, একের মাথায় যে পাওয়ার থাক তো মানে এক হচ্ছে 13টা গুণ, তাহলে 13টা একে গুণ করবা, ওই এই একই পাবা, ঠিক আছে? এই জন্য একের মাথায় যে পাওয়ার হোক না কেন আমাদের কী হবে, এক হবে। এখানেও দেখো, এখানে আমরা এক পেয়ে যাবো, আর এক এক যোগ করে কত পাবো, 2, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 10-এর প্রশ্নটা কী বলছে, তো এখানে বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে s³/v² এর মান কত? দেখো আমাদের গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলেছে, তাহলে এখানে গোলকের যদি ব্যাসার্ধ আর ধরে নাও, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলক বলতে হচ্ছে এই যে আমাদের ফুটবলটা, তো বক্রতল বলতে সমগ্র তলটা, তা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, যেটা আমরা ব্যাসার্ধ আর ধরে নিই, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এখানে দেখো, এখানে বক্রতলের ক্ষেত্রফল যেটা এখানে এস বলেছি, বক্রতলের ক্ষেত্রফলটা এস, তাহলে এস সমান কত হবে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা 4πr², এটা হচ্ছে আমাদের গোলকের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে? বক্রতলটা কিন্তু এখানে সমগ্র তল, আর আয়তনটাকে আমরা ভি বলেছি, তাহলে গোলকের যে আয়তনটা, গোলকের আয়তনের সূত্র তোমরা জানবা 4/3πr³, এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। তাহলে এস এর মান পেয়ে গেলাম আর ভি এর মান পেয়ে গেলাম। আমাদের বলেছে অতএব কার মানটা বের করতে বলেছে, s³/v², এর মানটা দরকার, ঠিক আছে? তাহলে এস এর মান লিখবো 4πr², আর এখানে কিউব আছে তাহলে এখানে কিউব দিয়ে দেবো, আর এখানে ভি এর মানটা বসাবো, ভি এর মান আছে আমাদের 4/3πr³, তাহলে এখানে কত বসাবো, এখানে আমরা স্কোয়ার আছে পাওয়ারটা, তো স্কোয়ার দিয়ে দেবো। এবার আমরা সরল করি, দেখো এখানে হবে কত, 4/3 π², আর এখানে দেখো স্কোয়ার আছে আবার 3 আছে, তাহলে এখানে গুণটা হবে পাওয়ার পাওয়ারে গুণ, 2 3 6, তাহলে r6 হয়ে যাবে। আর নিচে এবার স্কোয়ারটা ভাঙাবো, স্কোয়ারটা যদি ভাঙাই আমরা, এটা হবে 4/2, আর নিচে 3/2, আর এখানে পাই আছে তো π², আর এখানে r6 হবে, ঠিক আছে? r³ তার আবার হোল স্কোয়ার আছে, তাহলে r6। এবার দেখো r6 কেটে গেল, আর এখানে দেখো কাটাকাটি যদি করো, তো এটা π², এখানে π³, তাহলে এখানে কিন্তু একটা পাই থাকবে। এখানে দেখো, এখানে আমরা যদি গুণ করি, এটা হচ্ছে 4-এর মাথায় 2 আছে, আর 4-এর মাথায় 3 আছে, তাহলে এখানে একটা 4 থাকবে, এখানে হচ্ছে 4/3 আর 4/2, একটা 4 পাবো। এবার আমরা কি পেলাম, তাহলে এবার লক্ষ্য করো, এখানে আমাদের বেঁচে আছে 4π আছে, থেকে এদিকে 4π আছে উপরে, আর নিচে আমাদের দেখো 1/3² আমরা 9 লিখবো, বাস এখানে কিছুই নাই, এটাই আছে আমাদের। উপরে তো আমাদের 4π, আর এই যে 1/9টা উল্টে গুণ হয়ে যাবে, 9 হয়ে যাবে, ঠিক আছে? 1/9টা কী হবে, এখানে 9 গুণ হয়ে যাবে। এবার গুণ করো, 9 4 36, তো দেখো আমরা 36π পেয়ে গেলাম, এর মানটা অ্যান্সারটা, অ্যান্সার আমাদের 36π। এবার দেখো 4-এর 11 নম্বর প্রশ্নটা কি বলছে, এখানে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলেছে। তাহলে এখানে দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের জানতে হবে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র πr/l, ঠিক আছে? আর হচ্ছে আমাদের শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা। আমি এখানে তোমাদের ছবি এঁকে একটু বলি, তা দেখো শঙ্কুর ছবিটা আমরা এভাবে করে যদি আমরা আঁকি, এটা শঙ্কুর ভূমিটা, আর এই যে আমাদের শঙ্কু, এটা শঙ্কুর উচ্চতাটা, এটা যদি ও বিন্দু হয়, এটা এ হয়, এটা যদি আমরা বি হয়, তাহলে ও বিটা আমাদের উচ্চতা, ও এটা আমাদের ব্যাসার্ধ, আর এ বিটা আমাদের তির্যক উচ্চতা, যেটা এল, ঠিক আছে? উচ্চতাকে এই ধরবো, আর ভূমির ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা এল, তাহলে আমাদের এটা তো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই যে লম্বা এটা, এই বাহুটা, তাহলে সমকোণী ত্রিভুজ এটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার মানে l² সমান ভূমি স্কোয়ার প্লাস কি উচ্চতা স্কোয়ার, তাই না? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তো সমকোণ ত্রিভুজ এটা ধর্ম, তাহলে এই যেটা সমকোণ ত্রিভুজ থেকে আমরা l² সমান r² প্লাস h² পেয়ে গেলাম, এই মানটা আমাদের কাজে লাগবে। তো এবার দেখো এখানে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রে বলছে এটা, হ্যাঁ, উপরের তলটা, শঙ্কুর যে পার্শ্বতল, নিচের তলটা বাদ দিয়ে বরের যে টুপুরটা আছে, উপরে যে তলটা পার্শ্বতলটা, সেই পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l, এটা মনে রাখবা। তাই পার্শ্বতলের ক্ষেত্রফল কী বলেছে, ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। দেখো ভূমির ক্ষেত্রফল কী জানি আমরা, ভূমির ক্ষেত্রফলের সূত্রটা, ভূমিটা হচ্ছে বৃত্তটা, এই যে গোলাকার অংশটা, তো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তার সঙ্গে বলেছে √5 গুণ, ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, এটা আমাদের শর্ত। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ বলেছে, তাই এই হলো আমাদের শর্ত। এখান থেকে দেখো পায়ে আমরা কেটে দেবো, আর কাটলে পরে এখানে একটা আর থাকবে, তাহলে আমরা এখান থেকে কী পেয়ে গেলাম, l সমান এখানে √5 গুণিত আর পেলাম। এখানে যদি বর্গ করি তাহলে l², তা বর্গ করে রুটটা উঠে যাবে, এই যে রুটটা আছে, তো এখানে 5 হয়ে যাবে,
আর এখানে কত ছিল আর স্কোয়ার ছিল। তাহলে এবার দেখো আমরা এল স্কোয়ার মানটা আমরা বসিয়ে দেবো। এল স্কোয়ারের মানটা আমরা লিখবো এখানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এইদিকে আমাদের 5 আর স্কোয়ার আছে। তাহলে এখানে দেখো এইচ স্কোয়ার আর এইদিকে আর স্কোয়ারটা ওদিকে নিয়ে গেলে মাইনাস আর স্কোয়ার, এর সঙ্গে বিয়োগ হবে, তার 5টা থেকে একটা চলে যাবে, তাহলে এখানে 4টা আর স্কোয়ার হবে। আমরা এবার কী করবো, এইচ স্কোয়ার আর এর নিচে আর স্কোয়ারটা আমরা নামিয়ে দেবো, আর এখানে আমরা 4টা লিখে দিলাম, 4 আছে। এবার এইচ বাই আর করো, আর এইচ বাই আর করো, আর বাইরে স্কোয়ারটা করে দাও, আর 4টাকে 2 এর স্কোয়ার করো। এবার স্কোয়ার স্কোয়ার ভ্যানিশ করলে দেখো আমরা এদিকে এইচ বাই আর পাবো, আর এখানে কত পাবো, এখানে আমরা 2 পাবো। আমাদের কাদের অনুপাত বলেছে, আমাদের এখানে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত বলেছে। উচ্চতা দেখো, উচ্চতা এটা আর ব্যাসার্ধ এটা, তাহলে এখান থেকে দেখো H/R কত পেয়ে যাবো আমরা, দেখো 2 এর নিচে তো 1 আছে, তাহলে এখানে আমরা 2:1 বলতে পারবো। তাহলে দেখো উচ্চতা ব্যাসার্ধের অনুপাতটা আমরা 2:1 পেয়ে গেলাম। তাহলে একটু বলে দিই আমরা, অতএব শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত সমান কত পেলাম, 2:1। এটাই আমাদের অ্যান্সার। দেখো 4-এর 12 নম্বর প্রশ্নটা আমরা আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি। তো দেখে নেব আমরা শেষের প্রশ্নটা কী বলছে। তো 4-এর 12 নম্বর প্রশ্নটা বলছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন FI XI মান বলে দিয়েছে 132 + 5K, আর সামেশন FI মানটা 20 বলেছে। তাহলে হলে K এর মানটা বের করতে বলেছে এখানে। দেখো পরিসংখ্যা বিভাজনের গড় আমাদের একটা সূত্রই আছে, আমরা লিখব পরিসংখ্যা বিভাজনের গড়, যেটাকে যৌগিক গড় বলা হয়, ঠিক আছে। পরিসংখ্যা বিভাজনের গড় বা যৌগিক গড়, এর সূত্রটা আমরা কি জানি, সামেশন FI XI বাই সামেশন FI, ঠিক আছে, এটা আমরা জানি, ঠিক আছে। এবার দেখো এই যৌগিক গড়টা আমাদের বলে দিয়েছে কত, আবার প্রশ্নে বলে দিয়েছে 8.1। তাহলে আমরা এই যে সামেশন FI XI বাই সামেশন FI এর মানটা আমরা এখানে প্রশ্ন থেকে বলতে পারবো কত, আমরা বলতে পারবো 8.1। 8.1 বলে দিয়েছি। এবার সামেশন FI XI এর মানটাও প্রশ্নে বলেছে, সামেশন FI XI মান বলেছে কত, 132 + 5K, আর সামেশন FI এর মানটা বলেছে 20, আর এটা আছে আমাদের 8.1। এবার আমরা কি করব, এখান থেকে বর্গগুণ করব, তাহলে 132 + 5K, আর এটা যে গুণ করো, এটা গুণ করে পেয়ে যাবে তোমরা 162 পেয়ে যাবে, ঠিক আছে। দেখো একটা শূন্যের জন্য দশমিক উঠে যাবে, 2 × 2 = 2 × 8 = 16, তো এখানে 5K। এবার 162 থেকে 100 কত, এখানে 135 হবে, সরি এটা হচ্ছে আমাদের 132 হবে, 105 করে দিয়েছিলাম। তাহলে 162 থেকে 132 বিয়োগ হবে, তো এটা বিয়োগ হয়ে কোথায় যাবে, দেখো এটা তোমরা পেয়ে যাবা 30 পেয়ে যাবা, 5 দিয়ে কেটে দাও, 5 × 6 = 30। তাহলে K এর মানটা কত পেয়ে গেলা, 6 পেয়ে গেলা। তাহলে K এর মান বের করতে বলেছিল, তো এটা আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখো সব অঙ্কগুলো করে দিয়েছি তোমাদের যদি কোনো অঙ্ক অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানাবা, আর কমেন্টে ওই অঙ্কের নাম্বারটা মেনশন করবা, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের প্রথম থেকে সব ক্লাসগুলো দেখতে হবে। আমাদের প্রথম থেকে যে ক্লাস দেওয়া হয়েছে, প্রথম আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দিয়েছি, মডেল সেটগুলো কোশ্চেন দিয়েছি, তারপর আমরা ABTA টেস্ট পেপার থেকে দিয়েছি, তারপর WBHA থেকেও তোমাদের ক্লাস দিয়েছি আমি, আর এখন আমরা পোস্ট টেস্ট পেপার থেকে ক্লাস দিয়েছি। তোমরা প্রথম থেকে সবগুলো ক্লাস ভালো করে দেখবা সব অঙ্ক বুঝতে পারবা। তাহলে ওকে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো।